heredity and variation part 4. মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা, তাই তো? এর আগে আমরা যে সমস্ত ব্যতিক্রমী ঘটনাগুলো দেখেছিলাম তার মধ্যে ছিল ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা, ছিল কোডমিনেন্স, সহপ্রকটতা, ছিল মাল্টিপল অ্যালিল, আমরা এখান থেকে আজকে পড়বো, তাই তো? প্লিওট্রফি। ব্যাপারটা কি দেখো, আমরা যখন মেন্ডেলের সূত্রগুলো পড়ছিলাম, গুলো বলতে 2 বা 4 যাই বলো, তখন আমরা দেখছিলাম যে ওখানে ল অফ ইউনিট ক্যারেক্টার বলে একটা ব্যাপার ছিল, একক বৈশিষ্ট্য সূত্র। এবং সেখানে দেখছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে স্পেসিফিক জিন দায়ী, তাই তো? এটাই ছিল ল অফ ইউনিট ক্যারেক্টার। তো এখানে প্রত্যেকটাতেই দেখছি কোনো না কোনো সমস্যা রয়েছে। আর প্লিওট্রফি এমন একটি বিষয় যা মেন্ডেলের এই সূত্রকে একদম মানে না। কিরকম? সেটা হলো, সাপোজ এটা একটা ডিএনএ, আর ডিএনএ ধরো এই অংশে একটা স্পেসিফিক বেস সিকোয়েন্স আছে, আর যেটাকে আমরা একটা স্পেসিফিক জিন বলছি। যেহেতু একাধিক জিন লিখছি না, তাই জিন 1 2 3 এসব দেখার দরকার হচ্ছে না। এই জিনটা যখন অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে, ক্যারেক্টার 1, ধরো ক্যারেক্টার 2, ধরো ক্যারেক্টার 3, তখন ঘটনার নাম প্লিওট্রফি। একটা জিন যখন অনেকগুলি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হয় প্লিওট্রফি। এটা হওয়ার কথা ছিল না। কথা ছিল এরকম যে ক্যারেক্টার 1 এর জন্য একটা স্পেসিফিক জিন থাকবে, ক্যারেক্টার 2 এর জন্য একটা স্পেসিফিক জিন থাকবে, 3 এর জন্য স্পেসিফিক জিন থাকবে। কিন্তু সেটা হচ্ছে না। এখন বিষয় হলো যে এখানে কিছু উদাহরণ আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই প্লিওট্রফি কাকে বলে এটা তো ইম্পর্টেন্ট বিষয়, এবং সঙ্গে আমরা মোটামুটি 3 রকমের উদাহরণ করবো, যে উদাহরণগুলো প্রত্যেকটা একটা 2 নম্বর এর কোশ্চেন আসার জন্য যথেষ্ট। কখনো কখনো প্লিওট্রফি একাই 3 নম্বরের কোশ্চেন আসে, ঠিক আছে? তো এটা আমরা বুঝলাম যে একটা জিন যখন অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হয় প্লিওট্রফি। যেমন যেমন ধরো ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন একটি অ্যামাইনো অ্যাসিডের নাম, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম। এবার এখান থেকে তৈরি হয় টাইরোসিন নামক একটি প্রোটিন, শেষে আয়ন আছে, প্রোটিন। এবং যেখান থেকে তৈরি হয় মেলানিন। আমরা জানি আমাদের আহ দেহের একটি অতি গুরুত্বপূর্ণ রঞ্জক পদার্থ, তার নাম মেলানিন। মেলানিন বিভিন্ন জায়গাতে রয়েছে এবং থেকে কাজ করছে। যেমন আমাদের স্কিনে রয়েছে মেলানিন, যা ইউভি রে কে প্রোটেকশন, মানে ইউভি রে থেকে আমাদের প্রোটেক্ট করছে। চুলের মধ্যে রয়েছে মেলানিন, ওই একই কাজ, ইউভি রে থেকে প্রোটেক্ট করা। আর সেই জন্য চুলের রং জেনারেলি কালো। এবং সঙ্গে আমাদের চোখের ক্ষেত্রে লেন্সের পিছন মানে রেটিনার পিছন দিকে যে কোরয়েড লেয়ার ছিল, সেখানেও কিন্তু তোমার এই মেলানিনের উপস্থিতি, তাতে কালো রং হওয়া, এবং সেটা ওই বারবার রিফ্লেক্ট না হওয়া, সিনেমার পর্দার মতো যে দুপাশের যে ব্যাপারগুলো ছিল আর কি, রিফ্লেক্ট যাতে বারবার না হয়, চোখে আলো প্রবেশ করার পর যাতে বারবার রিফ্লেক্ট না হয়, আমাদের যেন ফোকাসে কোনো অসুবিধা না হয়, সেই কারণের জন্য ছিল। তো এখানেও মেলানিন, মানে মেলানিন অনেকগুলো কাজ করছে। এবার যদি কোনো কারণে মেলানিন তৈরি না হয় তাহলে দেহে অনেকগুলি সমস্যা তৈরি হবে। এখানে তাই হয়েছে। ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ একটি উৎসেচকের নাম, যার কাজ হলো ফিনাইল অ্যালানিনকে টাইরোসিনে কনভার্ট করা।
এই প্রোটিনটাই কনভার্ট করা। এবার এটার জন্য নির্দিষ্ট একটা জিন আছে, ধরো ক্যারেক্টার মুছে, এর জন্য একটা জিন আছে, এর জন্য একটা স্পেসিফিক জিন আছে অরিজিন, যেখান থেকে এটা তৈরি হয়। আর একে এতে কনভার্ট করে, মানে ফিনাইল অ্যালানিনকে টাইরোসিনে কনভার্ট করে। এখন এই জিনটার মিউটেশন হয়েছে, এই জিনটার মিউটেশন হয়েছে, ফলে কি হবে, এখানে টাইরোসিন তৈরি হবে না, ফলে মেলানিন তৈরি হবে না, ফলে একটি রোগ হবে যাকে বলা হয় ফিনাইল কিটোনিউরিয়া, সংক্ষেপে বলা হয় পিকু। হ্যাঁ, পিকু। তো অমিতাভ বচ্চনের পিকু নয় এটা, সংক্ষেপে বলা হয় পিকু, PKU। ফিনাইল কিটোনিউরিয়া একটি গুরুত্বপূর্ণ রোগ, মানে মারাত্মক রোগ বাচ্চাদের জন্য, কারণ বাচ্চার বড়ই হয় না, মারা যায়। আর সেই জন্যই বলা হচ্ছে এটা বাচ্চাদের রোগ। কি হয় দেখো, ফিনাইল অ্যালানিন না যখন টাইরোসিনে কনভার্ট হতে পারছে না, তখন এই ফিনাইল অ্যালানিন অ্যাকচুয়ালি বাচ্চাটার ক্ষেত্রে ব্রেনে জমা হয়, আর তার সেই কারণের জন্য বাচ্চাটি মারা যায়। ঠিক আছে, এটা হলো সমস্যা। এবার দেখো, প্রত্যেকটা প্লিওট্রফি, মানে প্লিওট্রফিজমে যে সমস্ত ক্যারেক্টার গুলোতে সমস্যা দেখা যায়, তো সেইগুলো মেনলি সিনড্রোম হিসেবে প্রকাশ পায়। মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিজিজ অ্যান্ড সিনড্রোম, আমরা আগেও আলোচনা করেছি যে যদি কোনো একটা ক্ষেত্রে যদি একটাই মাত্র সিমটমস প্রকাশ পায়, তখন তাকে বলা হয় ডিজিজ বা রোগ। আর যদি একাধিক সিমটমস প্রকাশ পায়, তখন তাকে বলা হয় সিনড্রোম। তাহলে সিমটমস কটা রয়েছে, রোগের লক্ষণ কটা রয়েছে, তার উপর ডিপেন্ড করছে ওটাকে ডিজিজ বলবো না সিনড্রোম বলবো। বোঝা গেল? যেমন ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, পাতাও সিনড্রোম, এরকম 3X সিনড্রোম, গালাগান সিনড্রোম রয়েছে, মানে সেখানে একটা নয় বহু গোলযোগ আছে, তখন তাকে আমরা সিনড্রোম বলি। আর যখন একটাই মাত্র, তোমার ধরো মাথা ধরেছে, এটাকে তুমি হিসাব মতো মাথা ধরাটা রোগ বলতে পারো। কিন্তু ধরো ঠান্ডা লেগেছে, সঙ্গে অনেক কিছু হচ্ছে একসঙ্গে, তখন কিন্তু হিসাব মতো সেটা সিনড্রোম। আমি সহজ বাংলায় বোঝালাম ব্যাপারটাকে। ওকে, তাহলে ডিজিজ সিনড্রোমের মধ্যে ব্যাপার পার্থক্য আছে, এখানে কিন্তু যা হয় সবই সিনড্রোম হয়। বোঝা গেল? এবার এখানে কি হয়, প্লিওট্রপিতে একটা এফেক্ট যেটা প্রধান আর কি, মেলানিন তৈরি না হওয়ার জন্য প্রধান যে সমস্যা হবে, সেটা হলো গায়ের রং তৈরি হবে না, মানে অ্যালবিনো হবে আর কি, হিসাব মতো অ্যালবিনো হবে, সেটি না, একদম মানে পা থেকে মাথা পর্যন্ত সাদা হবে। এটা বড় সমস্যা, ব্যাপক সমস্যা, কারণ সে রোদে বেরোনো, মানে বেরোনোটাই তার পক্ষে খুব সমস্যাজনক হয়ে যাবে। ঠিক আছে, এমন মানুষজন আমরা কিন্তু আমাদের চারিপাশে দেখি, থাকে না এমন নয়, কিন্তু আবারও বলছি, সবার ক্ষেত্রে কিন্তু এক না, এটা নয় কিন্তু। হ্যাঁ, ফিনাইল অ্যালানিন, মানে এই যে ত্রুটি, এই ত্রুটিতে সাধারণত বাচ্চারা বড় হয় না, বাচ্চা অবস্থায় মারা যায়। আমরা যাদেরকে দেখি তারা এই রোগে নয়, অন্য একটা রোগে ভুগছে। ঠিক আছে, আমরা গুলিয়ে ফেললে চলবে না কিন্তু। বোঝা গেল? মধ্যে কথায় আসি, যে যে জিনটা, এই জিনটার কথা হচ্ছে, এই জিনটা একটা স্পেসিফিক প্রাইমারি ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে, তার সঙ্গে অন্যান্য ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে। তো যেটা প্রাইমারি সেটাকে মেজর এফেক্ট বলা হবে, আর যেগুলো সেকেন্ডারি সেগুলো মাইনর এফেক্ট বলা হবে। বোঝা গেল কি বললাম? তাহলে যে কোনো রোগের কথা বলি, মানে ফিনাইল কিটোনিউরিয়ার ক্ষেত্রে মেন যে সমস্যা হয় সেটাকে আমরা মেজর এফেক্ট বলবো, তার সঙ্গে আনুষঙ্গিক আরো যে সমস্ত পরিবর্তন, এই যে ক্যারেক্টার 2, 3, 4, 5 এরকম লিখছি, এগুলোকে বলবো মাইনর এফেক্ট। বোঝা গেল? তাহলে একটা বিষয় বুঝলাম, প্লিওট্রফি কি বা প্লিওট্রফিজম কি, একই ব্যাপার। হ্যাঁ, এবং সেক্ষেত্রে একটা উদাহরণ আমরা দেখছি, সেটা হলো ফিনাইল কিটোনিউরিয়া। এই রোগের বিষয়ে আমরা জানতে পারছি যে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ একটি উৎসেচকের প্রভাবে টাইরোসিনে কনভার্ট হয়, এবং সেই টাইরোসিন মেলানিনে কনভার্ট হয়। যদি এই এনজাইমটা তৈরি করার ক্ষেত্রে যে জিন তার মিউটেশন হয়, তাহলে ফিনাইল অ্যালানিন টাইরোসিনে কনভার্ট হয় না, ফলে মেলানিন তৈরি হয় না, ফলে এই ফিনাইল অ্যালানিন জমে যাওয়ার জন্য বাচ্চাটির মৃত্যু হতে পারে বা হয়। এটা মেন সমস্যা। তার মানে গায়ের রং হলো না, মাথার চুলের রং হবে না, দেখার ক্ষেত্রে সমস্যা হবে। এছাড়াও হার্ট, লাংস, কিডনি, লিভার, স্প্লিন, পাঁচটা অর্গানে ব্যাপকভাবে ম্যাল ফাংশনিং হতে দেখা যাবে। ঠিক আছে, আর তার জন্য বাচ্চাটি মারা যাবে।
বোঝা গেল? তো এগুলোকে আমরা মাইনর এফেক্টে রাখবো। আর কি রোগ রয়েছে? দেখো আরেকটা রোগ রয়েছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস আরেকটি রোগের নাম, যেটাও একই রকম ভাবে এই প্লিওট্রফির উদাহরণ। কিরকম হয় এটা, কি বিষয় এটা? এটা হলো যে মিউকাস আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কোথায় কোথায় লাগে মিউকাসকে? দেখো আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেম জুড়ে মিউকাসকে লাগে, তাই না? একদম কোন একটা খাবার গলাধঃকরণ করার পর, গিলে নেওয়ার পর, তার পরবর্তী অংশে যে পেরিস্টলসিস মুভমেন্ট হয়, ওই মুভমেন্টের প্রতিটা জায়গাতে এই তোমার মিউকাস লাগে। কারণ মিউকাসের ঘাটতির জন্য আমরা জানি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা যায়। তার জন্য কেউ কেউ অ্যালোভেরা জুস এটা ওটা সেটা খায়, কেউ ফাইবার খায় এটা ওটা। মেন ব্যাপার হলো পেরিস্টলসিস মুভমেন্ট করানো। এবার শুধু পেরিস্টলসিস মুভমেন্ট করলেই হয় না, সঙ্গে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো মিউকাস থাকা। স্লিপারি হবে, ফলে খুব সহজে এগিয়ে যাবে, খুব সহজ ব্যাপার। এখন যদি মিউকাস ক্ষরণ না হয়, তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এই স্লিপারি ব্যাপারটা, যেটা পিচ্ছিল কারক উপাদানের অভাবে সমস্যাজনক একটা ব্যাপার হবে, সঙ্গে আরো অনেক কিছু হবে। দেখো আমরা তো যা পাই তাই খাই মোটামুটি, মানে ফুচকা জল থেকে আরম্ভ করে, মানে এটা ওটা সেটা, মানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, মানে ক্ষারীয় থেকে আরম্ভ করে অ্যাসিডিক আর কি, সবকিছু জিনিসপত্র আমরা খেয়ে বসে থাকি। আমরা তো সেটা ভাবি না যে পেটে গিয়ে বা তারপরে গিয়ে কি হবে, হ্যাঁ, ভাবলেও খেয়ে ফেলি। এখন দেখো এই উপাদানগুলো যখন পেটের মধ্যে যায়, তখন তো তার দেওয়ালকে, সেই ঝামেলাকে সহ্য করতে হয়, সামলাতে হয়। HCl এর প্রভাব আমরা সবাই জানি, যে পাকস্থলীতে HCl ক্ষরিত হয় প্রতিনিয়ত। আমরা খাই বা না খাই, প্রতিনিয়ত নির্দিষ্ট টাইম অন্তর অন্তর একটু করে HCl ক্ষরণ হয়। এবং সেক্ষেত্রে এই যে HCl এর হাত থেকে পাকস্থলীর দেয়ালকে রক্ষা করে, তার নাম অবভিয়াসলি মিউকাস। আর তেমনই বলছি, গোটা ডাইজেস্টিভ সিস্টেম জুড়েই এই যে বিভিন্ন ভজঘট রিয়াকশন চলবে, সেই সমস্ত কিছুকে রক্ষা করা, মানে সমস্ত কিছু হাত থেকে দেওয়ালকে রক্ষা করার যে দায়িত্ব, সেটা মিউকাসের রয়েছে। কোলনের ক্ষেত্রে একবার ভেবে দেখো, যত পচা জিনিসপত্র সব কোলনে গিয়ে হাজির হয়েছে, যেখানে ফিকাস বা মলে কনভার্ট হচ্ছে, সেখানে কত রকমের ঝামেলা আছে। তো সেই সমস্ত কিছুর হাত থেকে কিন্তু কোলনকে বাঁচায় এই মিউকাস। না থাকলে ক্যান্সার সবার হতো বসে বসে। বোঝা গেল? তাহলে ডাইজেস্টিভ সিস্টেম এত বড় গুরুত্বপূর্ণ কাজ করে। সেকেন্ডলি, দেখো এই মিউকাস আমাদের রেসপিরেটরি সিস্টেমে থেকে কত বড় হেল্প করে। কারণ গোটা রেসপিরেটরি সিস্টেম জুড়ে মিউকাস থাকে, এবং যারা ধুলোবালি ময়লা রোগ জীবাণুকে আটকায় মারে এসব করে, সাথে সাথে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যাতে স্মুথলি যাওয়া আসা করতে পারে তার ব্যবস্থা করে। এই মিউকাস ক্ষরণের প্রভাবে আরেকটি কাজ হয়, সেটা হলো সিবাম সিক্রেশন। মানে যে এই যে আমরা অয়েলি স্কিন যাদের আছে আর কি, তাদের ক্ষেত্রে সিবাম সিক্রেশনের ব্যাপার স্যাপার এই মিউকাস ক্ষরণের উপর নির্ভর করছে। তারপরে অনেকগুলো বিষয় দেখছি যে মিউকাসের থাকা না থাকা। দেখো এই সিবাম সিক্রেশন হয় বলে সেলটা ময়েশ্চার পায়, সেলটা ড্রাইনেস এর হাত থেকে বাঁচে। আবার ঠিক উল্টোটাই হতে পারে, যদি খুব বেশি সিক্রেশন হয়, তাহলে দেখা যাবে তার পিম্পল হবে, এটা হবে ওটা হবে, সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে মিউকাস ক্ষরণ অনেকগুলো জিনিসের ক্ষেত্রে হেল্পফুল। এবার এখানে কি হয়েছে, সমস্যা কি হয়েছে? এখানে সমস্যা রয়েছে, সেটা হলো মিউকাস ক্ষরণকারী যে জিন, সেই জিনের মিউটেশন হয়েছে। আর এই মিউটেশনটা এখানে আবার নেগেটিভ মিউটেশন না, পজিটিভ মিউটেশন হয়েছে, মানে আরো বেশি করে মিউকাস ক্ষরণ হচ্ছে। এটা হলো সমস্যা। মিউকাস ক্ষরণের পরিমাণ কমে গেছে নয়, বন্ধ হয়ে গেছে নয়, মিউকাস ক্ষরণটা বাড়াবাড়ি লেভেলে ক্ষরণ শুরু করেছে। আর ব্যাস ওটাই সমস্যা এখানে। এবার বুঝে নাও যে জায়গাগুলো কাজের কথা বললাম, সেটাই কত অকাজ করে বসবে। মিউকাস যদি বেশি বেশি করে সিক্রেশন হয়, তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এই মিউকাসের পরিমাণ বেশি হওয়ার জন্য, যেমন আমাশয় হলে যেমন আম বেরোয় না, ম্যাঙ্গো নয়, ঠিক আছে, মিউকাস, তেমনই কিন্তু এক্ষেত্রে কিন্তু মিউকাসের পরিমাণ প্রচুর হওয়ার জন্য প্রতিনিয়তই কিন্তু পেট খারাপ বা এই ধরনের ব্যাপার স্যাপার লেগে থাকতে পারে বা বেরোতে পারে। সঙ্গে রেসপিরেটরি সিস্টেমে ব্যাপক গোলযোগ আসবে। অ্যাস্থমা ব্রঙ্কাইটিসের মতো যে সমস্যাগুলো মিউকাসের ক্ষরণের পরিমাণ বেশি হওয়ার জন্য হয়, সেটা ন্যাচারালি তার ক্ষেত্রে হবে। কাউরি কাউরি ক্ষেত্রে সিবাম সিক্রেশন বেশি হওয়ার জন্য তার স্কিনে প্রচুর পরিমাণে খাবার দাবার পাবে, যার জন্য ব্যাকটেরিয়া এটা ওটা এসে বসবে, বাসা বাঁধবে, বেশ আরামসে খাবে, খাবে দাবে, আর বডি করবে বললাম না, মেটাবলাইট ছাড়বে, ফলে তার পিম্পল দেখা যাবে, তার স্কিনে র্যাশ বেরোতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে।
তার মানে একটাই জায়গা সমস্যা, সেটা হলো মিউকাস ক্ষরণকারী জিনের, শান্তি বজায় রাখো, মিউকাস ক্ষরণকারী জিনের পরিবর্তন, মিউটেশন। আর এই মিউটেশন পজিটিভ মিউটেশন, মানে যেখানে মিউকাস ক্ষরণের পরিমাণ আরো বেড়ে গেছে। আর তার জন্য যা হওয়াটাই হলো, যা শুনলাম সেটাই। ওকে, বোঝা গেল কি বললাম? আরো রয়েছে সিকেল সেল অ্যানিমিয়া। দেখো, অনেক রকমের অ্যানিমিয়ার কথা আমরা শুনেছি, আমরা জানি যে অ্যানিমিয়া মানে রক্তাল্পতা বাংলায়। তবে আরেকটি বিষয়ও আমরা জানি, রক্তাল্পতা মানে রক্তের অল্পতা নয়, রক্তাল্পতা মানে হিমোগ্লোবিনের অল্পতা, তাই তো? এবার যখন নর্মাল একটা আরবিসির কথা আমরা ভাবি, তখন সেই আরবিসির গঠন হয় এরকম টাইপের। ঠিক আছে, আরবিসির গঠন হয় এরকম ডাম্বেল শেপে, অথবা আমরা সেই হজমলা বলি যে প্যাকেট বা ডিব্বাতে যে ছোট 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 যেগুলো থাকে আর কি, সেরকম দেখতে হয়, গোল গোল চ্যাপটা। হ্যাঁ, তো আমরা ন্যাচারালি 2D ভিউয়ে ডাম্বেল শেপে দেখতে পাই। তো এই আকারে কি হেল্প হয়? এই আকারের ক্ষেত্রে অনেকগুলো হেল্প হয়। একটা হলো বেশি পরিমাণে স্পেস পায়, সারফেস এরিয়া বাড়ে, বেশি পরিমাণে হিমোগ্লোবিন রাখতে পারে। সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করতে পারে ভালো। এরকম আকার হওয়ার জন্য ফাইন থেকে ফাইনেস্ট ভেসেলে খুব সহজে মুভ করতে পারে। যেমন খুব ছোট গর্ত দিয়ে ইঁদুর বেড়াল এরা সহজে এদিক ওদিক করে মুভ করে যায় না, গলিয়ে যায়, তেমন আরবিসিও কিন্তু এরকম গলিয়ে যেতে পারে। তো এই সমস্ত ফেসিলিটি আরবিসি এরকম গঠন হওয়ার জন্য পায়। এবার কি হয়েছে এখানে সমস্যা? এখানে হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিন, সেই গ্লোবিন প্রোটিন উৎপাদনে সমস্যা আছে। থ্যালাসেমিয়া নয় কিন্তু এটা, মানে গ্লোবিন প্রোটিন বললেই হয়তো লাফিয়ে থ্যালাসেমিয়াতে চলে যাবে, এটা নয় কিন্তু। তো গ্লোবিন প্রোটিন উৎপাদনে ব্যাহত হওয়ার জন্য কি হয়েছে, আরবিসির আকারটা এরকম কাস্তের মতো হয়ে গেছে। সিকেল সেল অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে হিমোগ্লোবিনের অল্পতা, তাহলে কাস্তের মতো আকার হওয়ার জন্য এর হিমোগ্লোবিনের অল্পতা আছে, আর সেই জন্য একে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। সমস্যা কি হবে? ঠিক আরবিসি যে কারণে হেল্প করতো সেগুলোই হবে না, আরবিসির ওই গঠনটা যে কারণে হেল্পফুল ছিল আমাদের জন্য সেই ঘটনাগুলোই ঘটবে না। আর ফলে সেটাই হলো সমস্যা, মানে বেশি পরিমাণে হিমোগ্লোবিন রাখতে পারবে না, ফলে বেশি পরিমাণে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারবে না, পরিবহন করতে পারবে না। ফলে আমাদের দেহের অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। আর অক্সিজেনের ঘাটতি মানে বুঝতেই পারছি, আমাদের এটিপি সিনথেসিস ব্যাহত হবে, মরে যাওয়ার মতো ব্যবস্থাও হতে পারে, তাই না? কারণ অক্সিজেনের জন্যই তো সেই অর্থে আমাদের পাওয়ার সুইচটা অন আছে, হ্যাঁ, অক্সিজেনের অভাব হলে সুইচটা অফ হয়ে যাবে। তো হতে পারে এটা সমস্যা। আচ্ছা, 2 নম্বর ব্যাপার হলো কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানও সেম সমস্যা হবে, তাহলে বডি পিএইচ লেভেল অ্যাসিডিক হয়ে যেতে পারে, সমস্যা। থার্ডলি যেটা হতে পারে সেটা হলো সারফেস এরিয়া কম হওয়ার জন্য সেম সমস্যা হতে পারে। একটা বললাম হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকার জন্য, আর একটা বললাম সারফেস এরিয়া কমে যাওয়ার জন্য। দুটো সমস্যা, একই রকম সমস্যা, কিন্তু দুটো সমস্যা হতে পারে। ওকে, আর কি হতে পারে, যেমন ওই খুব সুন্দরভাবে মুভ করতে পারছিল, খুব ছোট ভেসেলের মধ্যে দিয়ে গলিয়ে পালাতে পারছিল, সেই পালানোটা আর হবে না। ঠিক আছে, ফলে সেই একই সমস্যা, ট্রান্সপোর্টের ক্ষেত্রে হেল্প, মানে অসুবিধা হবে, মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে অসুবিধা হবে। ঠিক আছে, মূলত অনেকগুলো বিষয়, কিন্তু ঘটনা শেষমেশ একই, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে অসুবিধা। তাতে কি হবে? তাতে শ্বাসকষ্ট থেকে মৃত্যু, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, শ্বাসকষ্ট থেকে মৃত্যু অনেক কিছু হতে পারে, মানে একটাই সমস্যা ছিল, একটা জিনের মিউটেশন, এবং সেই একটা মিউটেশনের জন্য এখানে কিন্তু অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে। বোঝা গেল? তাহলে এটা অবশ্যই প্লিওট্রফির উদাহরণ। তবে এখানে আরেকটি মনে রাখার মতো বিষয় আছে, সেটা কি? সেটা হলো এখানে এই এই ঘটনাটা ঘটার জন্য একটা সুবিধা পায়, মানে যাদের হয় সিকেল সেল অ্যানিমিয়া তারা একটা সুবিধা পায়। হ্যাঁ, সেই সুবিধাটা হলো যে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া এদেরকে ছুঁতে পারে না। হ্যাঁ, মানে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হওয়ার জন্য প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যারা দায়ী, অ্যাকচুয়ালি হয় কি, যে আরবিসির গায়ে ধরো এরকম প্রত্যেকটা প্রত্যেকটা প্যাথোজেনের হোস্ট স্পেসিফিসিটির ব্যাপার আছে। মানে ধরে নাও এই আরবিসির গায়ে এরকম জায়গা আছে, এটা হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের মানে আহ মানে
যে রিসিভ করবে তার রিসিভার পয়েন্ট আর কি, মানে সেই অর্থে আমি ধরে নিলাম আগডুম বাগডুম করে যাও কিছু, হ্যাঁ ধরলাম এটা, তার মানে এর রিসিভার পয়েন্ট এখানে আছে, তাই জন্য প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এখানে বসতে পারে। তাহলে এই রিসিভার পয়েন্টটা নষ্ট হয়ে যায়, মানে এখানে ওই রিসিভার পয়েন্টটা থাকে না, মানে প্লাজমা মেমব্রেনের যে রিসেপ্টর প্রোটিন, সেই রিসেপ্টর প্রোটিনের কনফিগারেশন চেঞ্জ হয়। ফলে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আগে বসতে পারতো, এখন বসতে পারে না। তার মানে হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের প্রভাবে ম্যালেরিয়া, স্ত্রী অ্যানোফিলিস মশার প্রভাবে ম্যালেরিয়া, ওকে যদি স্ত্রী অ্যানোফিলিস মশার যারা বহন করছে এই রোগের জীবাণু তাদের মাঝখানে বসিয়ে রাখা হয়, তাতেও মরবে না। হ্যাঁ মশা কামড়ে হয়তো চুলকানি হতে পারে, ফুলতে পারে, এটা হতে পারে, ম্যালেরিয়াই মরবে না। কারণ আলটিমেট আলটিমেট যে টার্গেট, আলটিমেট যে গোল, সেটা তো বডির মধ্যে ঢুকে আরবিসি পর্যন্ত পৌঁছানো। সেইখানে গিয়েই ও জায়গা খুঁজে পাবে না, কারণ বসার জায়গাই নেই, স্পেস নেই, ল্যান্ডিং স্পেসটাই নেই। ফলে সেখানে ওরা বসতে পারবে না, ফলে শরীরের মধ্যে ঢুকেও এমন কিছু ম্যানেজ করতে পারবে না, তারা বরং আমাদের শরীরই ওদেরকে মেরে দেবে। ফলে ম্যালেরিয়া হবে না, মানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হবে না। আমাদের এখানে যে ম্যালেরিয়া হয় না, সেটা হলো ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আর যার প্রভাব আমাদের এখন মোটামুটি হাতের মুঠোয়। ঠিক আছে, মরবো না, হ্যাঁ 2-4 দিন কষ্ট হবে, 5-7 দিন কষ্ট হবে, ঠিক ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্যালসিপারাম যদি আক্রমণ করে না, তাহলে যদি খুব ভালো করে খুব ভালো জায়গায় ট্রিটমেন্ট না হয়, তাহলে মৃত্যু অবধারিত। আর যে ফ্যালসিপারাম আমাদের এখানে হয় না, এটা জেনারেলি হয় ওই ঘন বনাঞ্চল আর কি, মানে আফ্রিকার জঙ্গলে বা এই ধরনের জায়গাতে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়। আর সেই জন্য গড গিফটেড ব্যাপার যে ওখানকার লোকেদের ম্যাক্সিমামেরই সিকেল সেল অ্যানিমিয়া আছে। সিকেল সেল অ্যানিমিয়া আছে, এটা গড গিফটেড কেন বলছি, কারণ ওদের কাছে অক্সিজেনটা অভাব নয়, অক্সিজেন ওদের কাছে সমস্যা নয়, অক্সিজেনের রাজত্বে বসবাস করে ওরা, তাই না? সুতরাং অক্সিজেনটা ঠিক ম্যানেজ করেই নেবে সিকেল সেল হওয়ার পরেও, কিন্তু এইটাকে ম্যানেজ করতে পারবে না। আর সেই জন্য এটা থেকে বাঁচার উপায় করে দিয়েছে ন্যাচারাল সিলেকশন বলতে পারো। হ্যাঁ, কিন্তু ঠিক অক্সিজেনের ঘাটতি অবশ্যই দেখা যায়, কিন্তু অক্সিজেন যেহেতু অ্যাভেলেবেল ওখানে, সেখানে খুব একটা অসুবিধা হয় না কিছু। কিন্তু এই অসুবিধা থেকে ওদের মুক্তি করে দিয়েছে, মুক্তি পেয়ে গেছে আর কি। তার মানে এখানেও দেখতে পাচ্ছি সেই জেনেটিক্যালি ব্যাপারটা কি, যে একটা জিনের পরিবর্তন, তার জন্য ক্যারেক্টার হিসাবে অনেকগুলি পরিবর্তন। তো একই ব্যাপার যে একটা জিন অনেকগুলি ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করছে, তাই এই ঘটনার নাম প্লিওট্রফি বা প্লিওট্রফিজম। এই মোটামুটি প্লিওট্রপি। তাহলে এখানে 3টে জিনিস আসতে পারে, 4টে জিনিস আসতে পারে। প্লিওট্রপি কি, উদাহরণ দাও, এটা আসতে পারে। ফিনাইল কিটোনিউরিয়া কি আসতে পারে, সিস্টিক ফাইব্রোসিস কি আসতে পারে, সিকেল সেল অ্যানিমিয়া কি আসতে পারে, 2 নম্বরে আলাদা করে আসতে পারে। অথবা এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি প্লিওট্রপির উদাহরণ, যে এইগুলোর মধ্যে উদাহরণ দেবে, প্লিওট্রপির উদাহরণ। বোঝা গেল? কোশ্চেন কিছু? পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক উত্তরাধিকার, ঠিক যে ঘটনাটি আমরা প্লিওট্রপির ক্ষেত্রে দেখলাম, তার ঠিক উল্টো একটা জিনিস পলিজেনিক ইনহেরিটেন্স। সেটা কি রকম একবার তাকালেই বুঝতে পারবে। এখানে ধরো এটাকে মুছে আমরা জিন 1 করলাম, অ্যারোটাকে চেঞ্জ করলাম, এটাকে আমরা জিন 2 করলাম, অ্যারোটাকে চেঞ্জ করলাম, এখানে জিন 3 করলাম, আর এখানে ক্যারেক্টার করলাম। এটা অবশ্যই ডিএনএ নয়, ডিএনএ না, ডিএনএ তো জিনে আছে। হ্যাঁ, ডিএনএ তো জিনে আছে, আমরা মুছে দিয়েই করতে পারতাম, সেটা ব্যাপার নয়। আমি জাস্ট উল্টো ব্যাপারটা বোঝাতে চাইলাম। মানে অনেকগুলি জিন যখন একটা ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে, তখন তাকে বলা হয়, দেখো নামেই লেখা আছে পলিজেনিক ইনহেরিটেন্স। বোঝা গেল? তাহলে অনেকগুলি জিন একটা ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করবে। আমরা যে সমস্ত উদাহরণগুলো বাস্তবিক পক্ষে পাই, তাদের বেশিরভাগই কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্স। বলছি যারা মেন্ডেলের সূত্রকে মানে না, মানে মেন্ডেলের ব্যতিক্রমী উদাহরণ হিসেবে যাদের কথা আমরা ভাবি, তাদের মধ্যে যে যে অপশন গুলো আমরা পাচ্ছি আমাদের চোখের সামনে, সেই অপশন গুলোর মধ্যে মেজরিটি এই উদাহরণে রয়েছে, যেটাকে আমরা বলছি
পলিজেনিক উত্তরাধিকার। কিছু বুঝলে কি বললাম? বললাম যে আমরা তো 5 রকম, এখানেই শেষ নয়, আরো আছে। হ্যাঁ, এখানেই শেষ নয়, আরো আছে। কিন্তু আমরা মেজরিটি ক্ষেত্রে এই যে 5 রকম সঙ্গে আরেক রকম দেখাবো, 2 রকমের হতে পারে, একরকম দেখাবো আর একরকম পরীক্ষায় আসে না, কোনো পরীক্ষা দিয়ে আসবে না, ঠিক আছে? তো সেটা বলে দেবো কি। তো এই যে 6-7 রকমের উদাহরণ আমরা পড়ছি, যা মেন্ডেলের ব্যতিক্রমী জায়গা, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে জায়গা দখল করে যে রাখছে সে হলো পলিজেনিক ইনহেরিটেন্স। মানে আমাদের দেহের অনেক বৈশিষ্ট্যই রয়েছে এরকম, বা আমাদের কেন, সমস্ত প্রাণী সমস্ত উদ্ভিদের অনেক বৈশিষ্ট্য রয়েছে এরকম, যারা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের ক্ষেত্রে যেমন খুব পপুলারলি সেটা হলো আমাদের স্কিন কালার, গায়ের রং। আমাদের গায়ের রং কিন্তু একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত না, অনেক জিন দ্বারা নিয়ন্ত্রিত, অনেক কিছুর ওপর নিয়ন্ত্রিত, অনেক কিছু দ্বারা নিয়ন্ত্রিত। যেমন দেখো, খুব সহজেই তুমি বুঝতে পারবে একটা কথা, এই ওয়েদারই আমরা যদি কন্টিনিউ মানে 24 ঘন্টা আমরা এসি রুমে থাকতে আরম্ভ করি, তাহলে বছর খানেকের মধ্যে আমাদের রং চেঞ্জ হয়ে যাবে, তাই না? মানে রোদে যদি না বেরোয়, তাহলে ইনহেরিটেন্স বা এই যে বংশগতির যে ব্যাপার স্যাপার, তা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এফেক্ট করছে। আবার সেই মানে আমাকে আমাকে বাদ দাও, ফর্সা টুকটুকে একটা লোককে যদি এরকম করে 6 মাস রোদে ঘুরিয়ে দেওয়া হয় না, 1 মাস যদি রোদে ঘুরিয়ে দেওয়া হয়, এই যা রোদ, মানে এই নিম্নচাপকে বাদ দিয়ে যা রোদ আসছে, সেই রোদে যদি মাসখানেক ঘুরিয়ে দেওয়া হয় না, তা তাকেই আবার চেনা মুশকিল হয়ে যাবে, তার গায়ের রং এমন আসবে। বোঝা গেল? হ্যাঁ, ভাজা ভাজা হয়ে যাবে। তো বিষয়টা হলো, দেখো হিসাব মতো রং তো জিন দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা। যে এই যে গায়ের রং, এই গায়ের রং কিন্তু অনেকগুলো জিনের প্রভাবে প্রভাবিত। আমরা উদাহরণ দিতে চাইছিলাম এরকম, দেখো একটা স্কিন কালার তো তুমি পেয়েই এসছো মা বাবার কাছ থেকে, কিন্তু দেখা যাচ্ছে এরপরেও তুমি রোদে ঘোরার উপর তোমার তোমার সেখানে পিগমেন্ট সিনথেসিস বা মেলানিন সিনথেসিস প্রভাবিত হচ্ছে, ভিটামিন ডি উৎপাদনের প্রভাবে প্রভাবিত হয়, এবং তার জন্য বেশি পরিমাণে মেলানিন তৈরি হয়। কারণটা খুব স্বাভাবিক, রোদে ঘুরলে বেশি ইউভি রে লাগার সম্ভাবনা, তাই তোমার বেশি মেলানিন তৈরি করে দিচ্ছে। এ তো ঠিকই আছে, হিসাব মানে বরাবর আছে। তুমি বেশি রোদে ঘুরবে, তাহলে বেশি পরিমাণে ইউভি রে তোমার শরীরে মানে মানে অপশন রয়েছে পাওয়ার। আর সেই কারণের জন্যই তো তোমার শরীর যাতে এফেক্টেড না হয়, তাতে বেশি পরিমাণে মেলানিন সিনথেস করে দিছে, যাতে তুমি বাঁচো। ভালোর জন্যই করেছে, খারাপের জন্য করেনি। এবার তুমি তো সানস্ক্রিন মেখে ঘুরে বেড়াচ্ছ, যাই হোক, তুমি বলছো না মেলানিন তৈরি করতে দেবো না, আমি আমি সানস্ক্রিন মেখে ঘুরে বেড়াবো। এবার সেই সানস্ক্রিন তোমার ইউভি রেস কে প্রোটেক্ট করছে না? বাদ দাও। তাহলে এই যে গায়ের রং একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের। আমরা আগেও বলেছি, ওই যে ফেয়ার অ্যান্ড লাভলির একটা স্কিন টোন মাপার একটা ফিতে দেয় আর কি, ওই ফেয়ার অ্যান্ড লাভলির টিউব যারা কেনে তারা জানে, যে আমি কিনি না কিন্তু আমি জানি, যে একটা পাতা দেয়, হ্যাঁ, বিভিন্ন কালারটাকে। আমি তো সূর্যে কোনোদিন যাই না, কোনোদিন যাইনি, কিন্তু আমি সূর্যের টেম্পারেচার জানি। আমি চাঁদেও কোনোদিন যাইনি, তবুও চাঁদের অনেক কিছু জানি। তো কে বললো ফেয়ার লাইট আমাকে কিনতেই হবে তবে আমি জানতে পারবো? এমন কোনো বিষয় আছে? আমেরিকাও তো আমি কোনোদিন যাইনি, আমি যদি দেশের বাইরে কোনোদিন যাইনি, তাও কত কিছু জানি, তাই না? সুতরাং সবটা যে নিজে কিনতেই হবে দিয়ে জানতে হবে এমন। মদ খেলে নেশা হয়, তুমি খেয়েছো? তো শুনেছো তো মদ খেলে নেশা হয়, কেমন হয়, পা টলমল করে, হ্যাঁ, তাই না? সুতরাং সবকিছুর অভিজ্ঞতা করেই জানতে হবে এমন কোনো মানে নাই। এমনি জেনেও বইপত্র দেখেও তো বোঝা যায়, এই তো তাই তো জানছি আমরা, কোথায় দেখেছি কলেজে ইন্টেলিজেন্স হয়, তো বইই পড়ছি তো। আশা করি বোঝাতে পেরেছি। তো ওই স্কিন টোন দিয়ে যদি আমরা মাপি না, তাহলে প্রত্যেকের গায়ের রং আলাদা হবে, প্রত্যেকের একটু একটু করে ডিফারেন্স থাকবে। বোঝা গেল? বাদ দাও, আমাদের উচ্চতা, এই একই উদাহরণ, আমাদের উচ্চতা একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাহলে মানুষের উচ্চতার ক্ষেত্রে অনেকগুলি জিন দ্বারা প্রভাবিত হয়। বাবা লম্বা মা লম্বা, অথচ দেখা গেল ছেলে ততটা লম্বা হলো না। তারা হতে পারে যে ভালো করে খেতেই দেয় না, খেতে পায় না ভালো করে। বড় হতে গেলে সেল ডিভিশন হতে হবে, হাড়ের গ্রোথ হতে হবে, হাড়ের যে মেটাফাইসিস রিজিয়ন ছিল
সেই মেটাফাইসিস রিজিয়নের সেল ডিভিশন ভালো হতে হবে। সেল ডিভিশন করতে গেলে প্রোটিন লাগবে, সেল ডিভিশন করতে গেলে খাবার দাবার লাগবে, নিউট্রিয়েন্টস লাগবে। তাহলে সেই নিউট্রিয়েন্টসই যদি সাপ্লাই না হয় তাহলে লম্বা হবে কি করে? লম্বা হওয়ার জন্য রাজমিস্ত্রি আছে, ইট নাই, পাথর নাই, বালি নাই, সিমেন্ট নাই, কিছুই নাই, রাজমিস্ত্রি কি করবে? বিল্ডিং বানিয়ে দেবে? উল্টোটাও হতে পারে যে ইট, বালি, পাথর, সিমেন্ট সবই আছে, রাজমিস্ত্রি নাই, তাই না? তো ঘটনা তো সবই হতে পারে। তাহলে মানুষের উচ্চতাটা বাড়বে, তার মেজর ব্যাপার হলো যে হাড়কে লম্বায় বাড়তে হবে। এখন হাড় লম্বায় বাড়তে না পারার পিছনে অনেক কারণ থাকতে পারে। সেটা হতে পারে জেনেটিক্যালি, সেটা হতে পারে অল ওভার জেনেটিক্যালি, গোটা বিষয়টা জেনেটিক্যালি। সেটা হতে পারে ধরো এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, যে জিন থেকে তৈরি হয় তাতে কোনো পরিবর্তন, সেই জন্য বেশি পরিমাণে এসটিএইচ ক্ষরণ হয় না, আর সেই জন্য তার ক্ষেত্রে লম্বা হওয়ার মানে যে দায়িত্ব নিয়ে লম্বা করবে সে নাই, হতে পারে। অথচ দেখা গেল যে এসটিএইচ ভালো ছিল কিন্তু আহ, মানে যাবতীয় কাঁচামাল নাই, এটা হতে পারে সমস্যা। অনেক কিছু হতে পারে। মানে আমরা বলতে চাইছি মানুষের উচ্চতা নিয়ন্ত্রণকারী অনেক জিন আছে, যার দ্বারা অ্যাকচুয়ালি আমাদের উচ্চতাটা মানে নির্ভর করে বা নিয়ন্ত্রণ করে। তার মানে এখানেও একই বিষয় দাঁড়াচ্ছে যে অনেকগুলি জিন দ্বারা এই উচ্চতা নিয়ন্ত্রণ হয়, আর সেই জন্য এগুলো পলিজেনিক ইনহেরিটেন্স উদাহরণ। বেশি পড়তে হবে না, পলিজেনিক ইনহেরিটেন্সের দুটো উদাহরণ করলে কেঁপে যাবে। কিন্তু এই দুটো করতেই হবে, মানুষের গায়ের রং আর উচ্চতা, এগুলো খুব পপুলার উদাহরণ। যেমন ঠিক আমরা ফিনাইল কিটোনিউরিয়া, ইউরিয়া, সিস্টিক ফাইব্রোসিস আর সিকেল সেল অ্যানিমিয়া বললাম, এছাড়াও আরো আছে, কিন্তু এই তিনটেই আসবে পরীক্ষা, এই তিনটে বাইরে কেউ আসবে না। বোঝা গেল কি বললাম? তো সেই হিসেবে আগে যেমন ধরো মেজের মানে গ্রেন কালার, মানে ভুট্টার ক্ষেত্রে আমরা যখন এই ভুট্টা ঝলসে খাচ্ছি, তো আমরা তো ওই ইয়েলো কালারের একটা ভুট্টা কি আমরা ঝলসে খেতে অভ্যস্ত, ওটাই আমরা বাজারে দেখতে পাই। কিন্তু ভুট্টার এই যে গ্রেন কালার, এগুলো প্রচুর হয়, মাল্টি কালার হয়। তাই বলি ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, তাই বলি ভয় পেয়ে যাওয়ার কিছু নাই। বোঝা গেল কি বললাম? এটা অবশ্যই আমরা পলিজেনিক ইনহেরিটেন্স উদাহরণ বোঝাচ্ছি না, আমরা বলতে চাইছি যে যেমন ধরো ক্যাপসিকাম, আজ থেকে হয়তো বছর 10 আগেও ক্যাপসিকামকে আমরা সবুজ রঙেরই দেখতে অভ্যস্ত ছিলাম। এখন মানে লাল, হলুদ, মানে যা পারছে রং আছে। এবার তুমি হয়তো মনে মনে ভাবছো যে এগুলো খাওয়া কি ঠিক হবে, এগুলো খাওয়া কি ঠিক? হ্যাঁ, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এগুলো রং করা নাই, এগুলো রং করা নাই, এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এর পিগমেন্টেশন চেঞ্জ করিয়েছে। ফলে বলতে পারো কি উপকার হয়েছে, মানে উপকার সেই অর্থে কিছু নাও হতে পারে, অ্যাট্রাকটিভ করেছে আরো, ঠিক আছে? তো এগুলো কোনো সমস্যা নয়। ওকে। তো এই যে ভুট্টার ক্ষেত্রে যে গ্রেন কালার গুলো হয় না, সেগুলো প্রচুর হয়, কিন্তু তুমি বলবে স্যার আমি তো কোনো দেখিনি। অ্যাকচুয়ালি ওই কালার গুলো আসেই না বাজারে, কারণ ওগুলো মাঠ থেকেই চলে যায়, মাঠ থেকেই ওগুলো বাছাই হয়ে যায়, কারণ ওইসব কালার নিয়ে তুমি ভয় খাবেই না। ওই অত রকমের রং বেরঙের মানে রং যখন দেখবে না তুমি এমনিতেই ভয় খাবে না, সেই জন্য আসেও না। যাই হোক, বকে লাভ নাই, দুটো উদাহরণ করলে আমাদের যথেষ্ট হয়ে যাবে, মানুষের গায়ের রং এবং মানুষের উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখলাম আমরা পলিজেনিক ইনহেরিটেন্স, প্লিওট্রপি, দুটো উদাহরণ দেখলাম। এবার আমাদের হিসাব মতো তুই যদি মানে সান্দ্রার বই দেখো, তাহলে সেই হিসাবে কিন্তু ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম বা মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা শেষ, কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি। জিন ইন্টারাকশন বলে এরপরই একটা টপিক শুরু হয়ে যাচ্ছে, সেই জিন ইন্টারাকশনও কিন্তু অ্যাকচুয়ালি এই ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম, মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা। দেখো, দেখলেই বুঝতে পারবে কি কারণের জন্য আমরা বলছি যে মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা। খুব ভালো করে মন দিয়ে শুনবে, যে টপিকটা আমরা পড়াবো জিন ইন্টারাকশনে, প্রথমত আমরা লিখছি জিন ইন্টারাকশন। জিন ইন্টারাকশনের দুটো বিষয় রয়েছে, একটা কোলাবোরেটিং জিন রয়েছে, যেটা কোনো পরীক্ষায় কোনোদিন আসবে না, আর একটা রয়েছে এপিস্ট্যাসিস। তো মেনলি আমরা এপিস্ট্যাসিস নিয়ে আলোচনা করব। এবার এই এপিস্ট্যাসিস আমাদের বইয়ে যদি আমরা দেখি, এপিস্ট্যাসিস যদি আমাদের বইপত্র দেখি, তাহলে মোটামুটি 7 পাতা জুড়ে আছে এপিস্ট্যাসিস, শুধু এপিস্ট্যাসিস বোঝানো আছে।
7 পাতা জুড়ে। কিন্তু তাহলে বুঝতেই পারছো, ঘরে এই এপিস্টাসিস বুঝতে গেলে সারাদিন বইগুলো বসে থাকতে হবে, সারাদিন ওটা নিয়ে বসে থাকতে হবে, তারপর তুমি এপিস্টাসিস বুঝতে পারবে। এখানে তুমি 10 মিনিট যদি মন দাও, 10 মিনিটে বুঝে যাবে এপিস্টাসিস কি। একদম সহজ জিনিস, কিছু নাই। তাহলে অপশন দুটো, হয় তুমি মন দিয়ে এখন শুনবে 10 মিনিট, আর না হলে একদিন ধরে বাড়িতে বসে থাকবে বইটা নিয়ে। মানে তোমার সেটা চয়েসের উপর নির্ভর করছে, ঠিক আছে। দেখো কি বিষয়টা রয়েছে। ধরো এটি একটি ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা ধরো যে কোনো 4 নম্বর ক্রোমোজোম, মানুষেরই বলছি, ধরো 4 নম্বর ক্রোমোজোম। আমরা এটা উদাহরণ দিচ্ছি না, আমরা মানে ধরো আরেকটা ক্রোমোজোম রয়েছে, রং চেঞ্জ করলেও হয় না করলেও হয়, ধরো রংটা চেঞ্জই করে দিই, তাহলে বুঝতে পারবে যেটা অন্য ক্রোমোজোমের কথা বলছি। এবং তার আকার আকৃতি সব দেখেই বুঝতে পারবে যে ক্রোমোজোমটা এক না, অন্য ক্রোমোজোমের কথা হচ্ছে। ধরো এটা 17 নম্বর ক্রোমোজোম। আচ্ছা, জেনারেলি মেন্ডেলিজম পর্যন্ত আমরা এদের মধ্যে কোনো সম্পর্ক দেখতে পেয়েছি একে অপরকে নিয়ন্ত্রণ করার? কথাই নয়। কারণ নিয়ন্ত্রণ যদি করতেই হয় তাহলে অ্যালিলিক ক্রোমোজোমে নিয়ন্ত্রণ হবে, অ্যালিলিক ক্রোমোজোমে নিয়ন্ত্রণ হবে। মানে 4 নম্বরের আরেকটা 4 আছে, 17 নম্বরের আরেকটা 17 আছে, আছে তো? তাহলে নিয়ন্ত্রণ যা হবে 4-এর সঙ্গে 4-এর, অথবা 17-এর সঙ্গে 17-এর। কিন্তু এখানে 4-এর সঙ্গে 17 যদি ইন্টারাক্ট করে তখন তাকে বলা হবে এপিস্টাসিস। 4-এর সঙ্গে 17 যদি ইন্টারাক্ট করে একে অপরের প্রভাবে, মানে একে অপরের ক্যারেক্টারের বহিঃপ্রকাশে যদি প্রভাব বিস্তার করে, তাহলে তাকে বলা হবে এপিস্টাসিস। ধরো একটা উদাহরণ দিদি ফট করে, তাহলে বুঝতে পারবে। ধরো এখানে এখানে ধরো একটা জিন আছে, সেই জিনটার নাম সাপোজ ধরো এ, আর এইখানে একটা জিন আছে যে জিনটার নাম হলো সাপোজ ক্যাপিটালে পি। হ্যাঁ, ক্যাপসে পি আছে, এটা ক্যাপিটাল পি। যখন এর মানে বৈশিষ্ট্য প্রকাশে নাক গলাচ্ছে, তখন ঘটনার নাম এপিস্টাসিস। বোঝা গেল? দেখো, এপিস্টাসিস দু রকমের হয়। একটা হলো ডমিনেন্ট এপিস্টাসিস, আর একটা হলো রিসেসিভ এপিস্টাসিস। ঠিক আছে, ডমিনেন্ট এপিস্টাসিসের ক্ষেত্রে দুটো, একটা হলো সিঙ্গেল, আর একটা হলো ডুপ্লিকেট। একই রকম ভাবে রিসেসিভেরও দুটো পয়েন্ট, একটা হলো সিঙ্গেল, আর একটা হলো ডুপ্লিকেট। মানে সিঙ্গেল ডমিনেন্ট এপিস্টাসিস, ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্টাসিস, সিঙ্গেল ডমিনেন্ট সিঙ্গেল রিসেসিভ এপিস্টাসিস এবং ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। ঠিক আছে, এবার থেকে শুরু। হ্যাঁ, মানে সহজ ব্যাপারটা এবার থেকে শুরু, দেখবে। দেখো এখানে এ জিন অ্যারো যেদিকে আছে তার ক্যারেক্টারে নাক গলাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি এ জিন পি জিনের প্রভাব মানে ক্যারেক্টারের প্রকাশে প্রভাবিত করছে, মানে প্রকাশ করতে দিচ্ছে না। তাহলে কে প্রকাশ পাবে? এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যেটা হওয়ার কথা নয়। তাহলে এটা মেন্ডেলিজমের ব্যতিক্রমী ঘটনা। যে চাপা দিচ্ছে তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন, আর যে চাপা পড়ছে তাকে বলা হবে হাইপোস্ট্যাটিক জিন। যে চাপা দিচ্ছে সে এপি, যে চাপা পড়ছে সে হাইপো। এমনিতেই তো এপি আর হাইপো মানে তাই উপরে আর নিচে। তাহলে যে চাপা দিচ্ছে, আচ্ছা একটা কথা বলে রাখি, চাপা দিচ্ছে মানে গিয়ে লাফিয়ে গিয়ে ওর ঘাড়ে চেপে পড়বে, দিয়ে বলবে না তোকে প্রকাশ করতে দেবো না, এরকম কিছু হয়? 4 নম্বর ক্রোমোজোম কি লাফিয়ে 17 নম্বরের কাছে চলে যাবে দিয়ে বলবে আমি তোর ক্যারেক্টার প্রকাশ করতে দেবো না? এমন কিছু হবে কি? এমন কিছু হবে না, কারণ লাফালাফির কোনো কেস নাই। জাম্পিং জিন শুনেছিলে, সেখানেও কিন্তু লাফায় না। আমরা এখন জাম্পিং জিন জাস্ট নামটা শুনেছি, কিন্তু জাম্পিং জিনের বিষয়বস্তু আমরা এখনো পড়িনি, পড়ার সময় আসে নাই, ঠিক জায়গায় পড়বো। তো এখানেও এমন ভেবো না যে আমরা বলছি যে এ ওকে বাধা দিচ্ছে, মানে কি হয় তাহলে? অ্যাকচুয়ালি এই জিন থেকে এমন একটি প্রোটিন সিনথেসিস হবে যে প্রোটিনটা এর ক্যারেক্টারের বহিঃপ্রকাশে বাধা সৃষ্টি করবে, আর যার মানে দাঁড়াবে এই ক্যারেক্টারটা ওখানে গিয়ে প্রকাশ পাবে।
এটা হয় আর কি। হ্যাঁ, মানে ও গিয়ে ওখানে ওর ঘাড়ে চেপে বসে না। ওকে, তাহলে আবার বলছি, যে জিনটা চাপা পড়বে, এটা তাহলে চাপা পড়লো, তাহলে এখানে এই উদাহরণে এটা এপিস্ট্যাটিক জিন। আর যে চাপা দিল, সরি, যে চাপা দিল সে এপিস্ট্যাটিক জিন, আর এখানে যে চাপা পড়লো সে হাইপোস্ট্যাটিক জিন। এবং তো ক্লিয়ার। এইবার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চাপা কাকে দিয়ে লাভ আছে, এটাই এই গোটা বিষয়টার মানে চাবিকাঠি। চাপা কাকে দিয়ে লাভ আছে? যে প্রকাশ পাওয়ার চেষ্টা করছে তাকে চাপা দিয়ে লাভ আছে। একটা পাড়ার ধরো দাদা আছে, আর সেই পাড়ায় গোবেচারা লোকজন আছে, তাহলে মারতেই যদি হয় তা দাদাকে মারবো, গোবেচারা লোকজনকে মেরে কি হবে? ওরা তো মরেই আছে। বলছি যে আমি বলতে চাইছি রিসেসিভ যে তো এমনিতেই প্রকাশ পায় না, তাহলে রিসেসিভ কে চাপা দিয়ে কি হবে? কোনো লাভ নেই, কেন চাপা পড়েই আছে। মরাকে মেরে কি লাভ? ও চাপা পড়েই আছে, ওকে চাপা দিয়ে কোনো লাভ নাই। তাহলে চাপা যদি দিতে হয় তাহলে ডমিনেন্ট কে চাপাইতে হবে। ব্যাস, এখানেই হলো চাবিকাঠি। যে চাপা পড়বে অবশ্যই ডমিনেন্ট, কে চাপা দেবে সেই অনুযায়ী সব নাম। এখানে নাম আছে কে চাপা দেবে সেই অনুযায়ী ভাগ। তার মানে এখানে চাপা পড়বে, যে যে চাপা পড়বে সে সব সময় ডমিনেন্ট জিন। ডমিনেন্ট জিন সব সময় চাপা পড়বে, কে চাপা দেবে সেই অনুযায়ী নাম হবে। যেমন এখানে ডমিনেন্ট আর রিসেসিভ নাম এসছে। ক্লিয়ার? এখানেই কিন্তু গোটা বিষয়টা আছে। এই জায়গাটা তুমি যদি বুঝতে ব্যর্থ হও তাহলে কিন্তু গোটা বিষয়টাই বুঝতে ব্যর্থ হবে। তাহলে যে চাপা পড়বে সে অবশ্যই ডমিনেন্ট জিন। তার মানে অ্যারোর মুখটা যেখানে আছে সেটা ক্যাপসে হবে, অ্যারোর মুখটা যেখানে আছে সেটা ক্যাপসে হবে। যেখান থেকে বেরিয়ে আসছে সেটা ক্যাপসে হতে পারে, স্মলে হতে পারে। বোঝা গেল? অ্যারোর মুখটা যেখানে আছে সেটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল ওটাই। তাহলে অ্যারোর মুখটা যেখানে আছে সেটা হলো তোমার ডমিনেন্ট জিন, ডমিনেন্ট অবস্থায় আছে আর কি। হ্যাঁ, তাহলে যে চাপা দিচ্ছে তাই অনুযায়ী নামটা হয়ে যাবে। ব্যাস, চলে এসো এবার। দেখো, এই পাড়ার দাদাকে ওই পাড়ার একটা দাদাকে ঠেঙিয়ে এলো। কেন বলছি এই কথা? কারণ এ ক্যাপিটালে আছে, এও ক্যাপিটালে আছে, তাহলে এই পাড়ার দাদা ক্যাপিটালে আছে, ডমিনেন্ট ক্যারেক্টার। এ গিয়ে ওই পাড়ার দাদাকে ঠেঙিয়ে এলো, তার মানে যে চাপা দিচ্ছে সে অনুযায়ী নাম, তাহলে অবভিয়াসলি ডমিনেন্ট। কারণ বলেছি যে চাপা দিচ্ছে সেই অনুযায়ী নাম হবে। হ্যাঁ, বলছি যে চাপা দিচ্ছে সেই অনুযায়ী তো নাম হবে বলেছি, কারণ যে চাপা পড়ছে সে সর্বদাই ডমিনেন্ট, নাহলে চাপা দিয়ে লাভ কি? ঠিক আছে, তাহলে এখানে যা আলোচনা হচ্ছে সেটা সবই সবই আলোচনা হাইপোস্ট্যাটিক জিনের, হাইপোস্ট্যাটিক জিনের এর উপর বেস করে হয়েছে, এর উপর বেসড অন, আগেই লিখে দেওয়া উচিত ছিল বেসড অন হাইপোস্ট্যাটিক জিন। হ্যাঁ, এটা উপরে লিখে নেবে, যদি লিখতে হয় উপরে লিখে নেবে বেসড অন হাইপোস্ট্যাটিক জিন, এই ভাগটা হয়েছে। তাহলে কে চাপা দিচ্ছে সেটা বিষয়। তাহলে ডমিনেন্ট জিন যদি চাপা দেয় তাহলে সেটা ডমিনেন্ট এপিস্টাসিস, মানে এই পাড়ার দাদা ওই পাড়ার দাদাকে ঠেঙিয়ে আসছে, এটাই বলতে হবে। এইবার যদি শুধু এইরকমই হয় যা এখানে দেখানো আছে, যা এখানে দেখানো আছে সেটা সিঙ্গেল ডমিনেন্ট এপিস্টাসিস, যা এখানে দেখানো আছে সেটা আপাতত সিঙ্গেল ডমিনেন্ট এপিস্টাসিস। ডুপ্লিকেটটা এই পাড়ার অন্য আরেক দাদা, এখন তো দেখো দাদাদের ভর্তি। হ্যাঁ, এই যে সবুজ আমল চলছে না, এই সবুজ আমলে আমরা জানি যে হ্যাঁ সেখানে দাদা ছড়াছড়ি, সবাই নিজেকে দাদা হবে। ঠিক আছে, বোঝা গেল? অনেক দাদা আছে। এখন তাহলে এই পাড়ার আরেকজন দাদা ভাবছে, আচ্ছা আমাদের লোক দিয়ে ঠেঙিয়ে দিয়েছিস, আমাদের লোককে ঠেঙিয়ে এসছিস, দাঁড়া হচ্ছে তোর। তাহলে এখানে কিউ ওখানে গিয়ে বি কে ঠেঙিয়ে দিয়ে চলে এলো, হয়ে গেল ডুপ্লিকেট, হয়ে গেল ডুপ্লিকেট। যখন এখান থেকে এই বৈশিষ্ট্য চাপা দিচ্ছে একতরফা হচ্ছে তখন সিঙ্গেল, আর যখন দুই তরফা হচ্ছে তখন ডুপ্লিকেট। সহজ ব্যাপার, বোঝা গেল? তাহলে এই পাড়ার দাদা ওই পাড়ার দাদাকে ঠেঙে দিচ্ছে, বদলে এই পাড়ার দাদা সেই পাড়ার দাদাকে ঠেঙে দিয়ে যাওয়া, তাহলে হয়ে গেল। বাকি দুটো বুঝেই গেছো।
কিরকম? সেটা হলো যে চাপা দিচ্ছে সেই অনুযায়ী নাম। তাহলে এবার ক্যাপিটাল এ কে আমরা স্মল এ করে দেবো। এবার দেখো রিসেসিভ হয়ে গেল, কারণ চাপা পড়ছে যে সে সবসময় ডমিনেন্ট। এবার চাপা দিচ্ছে যে সে হলো রিসেসিভ। মানে সাধারণ একটা লোক গিয়ে ওই পাড়ার দাদাকে ঠেঙিয়ে নিয়ে চলে আসছে। এই পাড়ার একটা সাধারণ লোক ওই পাড়ার দাদাকে গিয়ে ঠেঙিয়ে চলে এসছে। তাহলে হয়ে গেল রিসেসিভ সিঙ্গেল, অবশ্যই সিঙ্গেল, কারণ এই অ্যারোটা এখন আপাতত মুছলাম। তাহলে হয়ে গেল সিঙ্গেল রিসেসিভ এপিস্টাসিস। যেহেতু একতরফা তাই সিঙ্গেল, যেহেতু রিসেসিভ জিন এখানে চাপা দিচ্ছে তাই রিসেসিভ, ঘটনাটা তো এপিস্টাসিসই চলছে। আর বাকিটা তো বুঝতেই পারছো যে এখানে এই দিক থেকে এই দিকে দিয়ে দেবো, যে কিউটাকে আমরা স্মলে করে দেবো। তাহলে অ্যারোর মাথায় আছে ডমিনেন্ট, তো এটাই হওয়ার কথা। তাহলে এই পাড়ার একটা ভোলা ভালা লোক ওই পাড়ার দাদাকে ঠেঙিয়ে আসছে, ঠিক ওই পাড়ার একটা ভোলা ভালা লোক বলে আমার দাদাকে ঠেঙিয়েছিস, দাঁড়া তোদের পাড়ার দাদাকে গিয়ে ঠেঙিয়ে আসছে আমি। দিল। আমাদের উদাহরণের জন্য যা ইচ্ছা করবো, আমরা বোঝার জন্য যা ইচ্ছা করব। এখন ঠেঙাতে পারবে কি পারবে না পরের কথা, কিন্তু এটা হবে, এপিস্টাসিসে এটা হয়। তাহলে হয়ে গেল ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। ব্যাস, এই তো 10 মিনিটের। হয় বুঝলে না এখন 10 ঘন্টা ধরে পড়বে বাড়ি গিয়ে। 7 থেকে 8 পাতা আছে এপিস্টাসিস। এটাই তো মজা এখানে। সেটা হলো এবার অনেকগুলো প্রশ্ন এখানে মাথার মধ্যে আসতে পারে যদি শুনে থাকি, আর না শুনে থাকলে একটাও আসবে না, মনে হবে এটাই ক্লিয়ার হয়ে গেল। কেন বলছি কথাটা? কারণ এর একটা যমজ ভাই ছিল, ভুলে গেলে চলবে না, এর একটা যমজ ভাই ছিল না, যদিও এক হলো না, আমরা তবুও নাম্বারে করে দিলাম এক। মানে 4 নম্বরের আর একটা 4 নম্বর আছে, ঠিক 17 নম্বরের একটা 17 নম্বর আছে। এবার যদি আমার মাথায় প্রশ্ন থাকে, স্যার এ এ তো রিসেসিভ, ও তো নিজেই প্রকাশ পায় না, ও আবার লোককে কি চাপা দেবে, এরকম প্রশ্ন হতে পারে। আর তখন তোমার মাথায় রাখতে হবে এর যে অ্যালিলিক জিন আছে সে অবভিয়াসলি স্মল এতে আছে। বলছি স্মলটি হয়তো নাকি না হয় না কোথাও, হয়তো হয়েছে তো, তাহলে স্মলে হতে পারে কিনা, তাহলে কেন চাপা দিতে পারবে না? মানে এটা ক্লিয়ার যে স্মলে হলে ওরাই আছে হিরো, আর কেউ নাই, ওর থেকে বড় আর কেউ নাই। এবার প্রশ্ন হলো এ কি একে চাপা দেবে? এটাই তো জিন ইন্টারাকশনের ব্যাপার, যে এখানে রিসেসিভ ক্যারেক্টার হিসেবে কিছু তো একটা প্রকাশ পায় নাকি না পায় না, কিছু তো একটা প্রকাশ পায়। তাহলে সেই রিসেসিভ জিন কিছু না কিছু বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। সবসময় কেন আমরা ভাববো যে সেটা ডমিনেন্টই বৈশিষ্ট্য প্রকাশ পেতে হবে? রিসেসিভেও তো কোনো বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে। তাহলে সেই রিসেসিভ জিন কেন অপরকে মানে মানে কি বলবো, মানে ক্যাপচার করতে পারবে না, বা কেন অন্যের আহ ভূমিকায় নাক গলাতে পারবে না? বলছি কোনো না কোনো বৈশিষ্ট্য তো প্রকাশ পায়। আমরা ক্যাপিটাল ডি লিখলে বা ক্যাপিটাল এ লিখলে সবসময় ভাবছি এই গিয়ে চাপা দিতে পারে। এ যেহেতু নিজস্ব একটা বৈশিষ্ট্য প্রকাশের ক্ষমতা রাখে, হ্যাঁ অন্য একজন থাকলে পারে না, কিন্তু না থাকলে তো পারে। তাহলে এ কেন পারবে না অন্য জিনকে এভাবে প্রভাবিত করতে? এটা তো ব্যতিক্রমী ঘটনা চলছে, সবার তো হয় না সব। এগুলো তো আমরা ব্যতিক্রমী উদাহরণ, বইয়ে গরু ছাগল ভেড়া থেকে হাঁস মুরগি যাদের ছবি দেওয়া আছে, তরমুজ থেকে খেরো, তাদেরই উদাহরণে স্পেসিফিক ভাবে এগুলো দেখা যায়, সব জায়গায় দেখা যায় না। তার মানে আমাদের বোর্ডের জন্য কি পড়তে হবে? বোর্ডের পরীক্ষায় খুব সিম্পল জিনিস পড়তে হবে, এপিস্টাসিস কি। 7 পাতার গল্পতে 2 লাইনেই শেষ, এপিস্টাসিস কি, আর কিছু করতে হবে না। নিটের জন্য বা এগ্রিকালচারের জন্য কি পড়তে হবে? সেটা হলো সিঙ্গেল ডমিনেন্ট এপিস্টাসিসের রেশিও, ডুপ্লিকেটের রেশিও, সিঙ্গেলের রেশিও, ডুপ্লিকেটের রেশিও, এই 4টে রেশিও পড়তে হবে। এপিস্টাসিসের কনসেপ্ট মাথায় রাখতে হবে, তার সঙ্গে এই 4টে রেশিও পড়তে হবে, যেখানে 9:3:3:1 রেশিও মেনটেন করছে না। সব জায়গাতেই সব খটোমটো সব রেশিও আসবে দেখবে, এই রেশিও নাই। 16 এই রেশিও মেনটেন করছে না, রেশিও সব অন্যরকম আছে, যেমন 15:1 এরকম রেশিও, মানে এরকম আর কি সব রেশিও আসবে, 12:3:1 এরকম রেশিও আসবে। বোঝা গেল? তাহলে বোর্ডের জন্য কাজ আমাদের শুধুমাত্র এপিস্টাসিস কি, অথবা বড়জোর হতে পারে এপিস্টাটিক জিন আর হাইপোস্টাটিক জিন কাকে বলে, এটা করতে হতে পারে বোর্ডের জন্য। আর নিটের জন্য এর সঙ্গে এক্সট্রা অ্যাড হলো কনসেপ্ট, আর তার সঙ্গে অ্যাড হলো 4টে রেশিও। এটা করলে কমপ্লিট।
বাকি গাদাগাদা যে লেখাপত্র আছে অত কিছু দরকার পড়বে না। ঠিক আছে, কারণ এই যে 7-8 পাতা ধরে চলছে, এত এত দরকার পড়বে না। যেগুলো বললাম এগুলো শুধু করবে। ঠিক আছে, তুমি ভালো করে যেগুলো রেশিও গুলো আছে ভালো করে মার্কার দিয়ে ভালো করে দাগ দিয়ে রাখবে, কারণ পাতার পর পাতা উল্টে গিয়ে একটা মাত্র রেশিও পাবে, আর সেখানে তুমি মিস করে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন থেকে তো মনে থাকবে না, দুটো চ্যাপ্টার পেরিয়ে গেলে না সব ভুলে যাবে আগে কি হয়েছিল। তো সেই জন্য বলছি যে অবশ্যই যারা নিট বা এগ্রিকালচারের জন্য ভাবছে তাদেরই ছুটি। আর বোর্ডের জন্য তাহলে এসব ভাবারই দরকার নেই, শুধুমাত্র এপিস্ট্যাটিক জিন, হাইপোস্ট্যাটিক জিন আর এপিস্টাসিস কি এই জানলেই বোর্ড হয়ে যাবে। বলো কোনো কোশ্চেন থাকলে, মানে এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে। একটা প্রশ্ন এখানে থাকে, মানে স্টুডেন্টদের তরফ থেকেই আসে, এর বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না, তাহলে কি এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে? এরকম প্রশ্ন আসে স্টুডেন্টদের মাথা থেকে, যে এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। এই কথাটা বলা হচ্ছে বারবার, যে এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে, তাহলে কি হবে? এর বৈশিষ্ট্যটা শুধু প্রকাশ পাবে না, এটা একটা অপশন। আর 2 নম্বর অপশন হলো এই বৈশিষ্ট্যটা প্রকাশ না পেয়ে অন্য কারোর বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সেকেন্ড অপশন, সেকেন্ড অপশনটাই হবে, এর বৈশিষ্ট্যই ওখানে প্রকাশ পাবে। না দেখো, এর জন্য যে স্যার একজন আছে, এর নিজের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষমতা রাখে, সঙ্গে আবার ওরও বৈশিষ্ট্য প্রকাশের ক্ষমতা ওকে কেড়ে নিয়ে এ নিজের বৈশিষ্ট্য প্রকাশ করাবে। হ্যাঁ, তো ডবল হলো, সেই জন্য তো সব রেশিও গুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তাহলে 15:1 আসে কি করে? একদিকে পাল্লা এত ভারী হয় কি করে? যেখানে আমরা 15:1 এর রেশিও বলছি, তাহলে এইরকম মারাত্মক রেশিও আছে কি করে? তাহলে একদিকে এত ভারী হয় কি করে? মানে ক্যারেক্টার গুলো তো আমরা বুঝেছি, ডাইহাইব্রিড ক্রসের ক্যারেক্টার তো বুঝেছি মোটামুটি, 9:3:3:1 কি সব ব্যাপার স্যাপার। তাহলে এখানে 15 একদিকে আর 1 একদিকে, ঠিক আছে? তাহলে এরকম একটা রেশিও আসার অর্থ হলো এদিকে খুব ভারী। তাহলে পাল্লা ভারী এরকমই হচ্ছে, যে এর বৈশিষ্ট্য নিজে প্রকাশ পেলো, এর বৈশিষ্ট্য নিজে প্রকাশ পেলো, এর বৈশিষ্ট্যকে এর বৈশিষ্ট্য প্রকাশ করালো, আর বড় জোর আরেকটা পাশে যে পি ছিল তার বৈশিষ্ট্য ও সেপারেটলি প্রকাশ পেলো, তার জন্য 1টা। আর এই দিকে 3 জনের জন্য পাল্লা এত ভারী, 15টা। আশা করি বলতে পেরেছি কি বলতে চাইছি। এই জন্যই মানে এটাও স্টুডেন্টদের মাথায় আছে যে কোশ্চেনটা, যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, তাহলে শুধুই কি পাবে না, না যে চাপা দিচ্ছে তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? হ্যাঁ, তো অবশ্যই যে যে চাপা দিচ্ছে মানে এপিস্ট্যাটিক জিনের বৈশিষ্ট্যকে প্রকাশ পাবে। বুঝা গেল? এই নিজেরটা তো নিজে পাবেই, সঙ্গে লোকেরটাও পাবে, মানে লোকেরটার বদলে সে নিজে পাবে এপিস্টাসিস। আচ্ছা, নেক্সট কি আছে দেখো। নেক্সট এখানে আছে ক্রোমোজোমাল থিওরি, মানে ওই স্ট্যাটিস কে পার করলে 5-6 পাতা 7 পাতা পার করলে এরপরে চলে আসবে নেক্সট টপিক, সেটা হলো ক্রোমোজোমাল থিওরি। আর ক্রোমোজোমাল থিওরি পড়া মানেই হলো আমাদের আবার সেই সেল সাইকেল, সেল ডিভিশন, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, বুঝতে হবে খুব ভালো করে, কারণ গোটা এর পরবর্তী বিষয়গুলো সেইটা বোঝার উপরই নির্ভর করছে। বুঝা গেল? দেখো মুসলাম এগুলো, হ্যাঁ 3 বার 3টে ক্রোমোজোমে, ঠিকই বুঝেছো। মানে এর জন্য এ নিজে, এর জন্য এ নিজেরটা, এরটাও আবার এরটা প্রকাশ পাবে। তাহলে সেখানে এটা এটা প্লাস এটা 3 জনের একই রকমের এক্সপ্রেশন হবে, শুধু এর পাশে যেটা আছে মানে এর যেটা হোমোলোগাস সেটা ওর নিজের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এটাই হলো বিষয় ক্রোমোজোমাল থিওরি। সাটন অ্যান্ড বোভারি, 2জন সায়েন্টিস্টের নাম অবশ্যই মনে রাখতে হবে। সাটন আর বোভারি 2জনের নাম মনে রাখতে হবে, ঠিক আছে? সেটা কি? ক্রোমোজোমাল থিওরি, সাটন আর বোভারি, ঠিক আছে? এই দুটো নাম অবভিয়াসলি খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ ক্রোমোজোমাল থিওরি কাদের সেটা কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, সেই জন্য মনে রাখতে হবে ক্রোমোজোমাল থিওরির বিষয় কি। দেখো আমরা তো জেনেটিক্স পড়ছি, এখানে সাইটো জেনেটিক্স এটা একটা সাবজেক্ট।
অ্যাকচুয়ালি সাইটোলজি মানে হলো সেল সংক্রান্ত বিষয়, আর জেনেটিক্স মানে জিন সংক্রান্ত বিষয়বস্তু। কিন্তু এই দুটো সাবজেক্টকে আলাদা করে পড়াই যায় না, কারণ এই দুটো এত একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য সাইটোজেনেটিক্স পড়ানো হয়। কারণ দেখো, জিন আছে নিউক্লিয়াসের মধ্যে, আর জিনের এক্সপ্রেশন যাবতীয় যা ঘটে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজমে, মানে গোটা সেল নিয়ে আলোচনা, সঙ্গে জিনকে নিয়ে আলোচনা। সুতরাং সেল না বুঝলে, সেল ডিভিশন না বুঝলে তুমি জেনেটিক্স বুঝতে পারবে না ভালো, কারণ এই বিষয়গুলো রিলেটেড। আর সেই জন্য সাটন বোভারির যে ক্রোমোজোমাল থিওরি, যেখানে বলা হচ্ছে জিন ও ক্রোমোজোম পরস্পর সমান্তরাল, এটা হলো মেন কথা। তো সেটা বুঝতে গেলে আমাদের ওই পিছনে সেল ডিভিশনের যে ইন্ট্রোডাকশন সেটা বুঝতে হবে, মানে সেল সাইকেল এবং রিলেটেড বিষয়বস্তু। দেখি একবার, সব পড়া আছে, জাস্ট একবার ঝালিয়ে নেওয়া, আগে না সব পড়া আছে। দেখো, ধরো সেল সাইকেল, এটা আমরা কখন পড়ি? যখন আমরা মাইটোসিস পড়ি। একমাত্র মাইটোসিসের ক্ষেত্রেই সেল সাইকেলের প্রশ্ন আসে। কেন? তার কারণ এই ধরো একটা সেল, এই সেল যখন দুটো হলো, তখন এখান থেকে এখানে আসার জন্য যত ঘটনা তা একটা পাই চার্টে দেখানো হয়, সেটাকে বলা হয় সেল সাইকেল। তাহলে যখন এখান থেকে আবার দুটো হয়, তখন সেই ঘটনা যাকে পাই চার্টে দেখানো হচ্ছে সেল সাইকেল। তাহলে এইভাবে চলতে থাকে। আর সেই জন্য আমরা এই জায়গাতেই কিন্তু অ্যাকচুয়ালি সেল সাইকেলের সমস্ত বিষয়বস্তু পাই। আমরা বাড়ালাম না, কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ দরকার আছে। এখন বিষয় হলো যে একটা সেল কখন ডিভিশন করতে চাইবে? তার উত্তর হলো, যতক্ষণ পর্যন্ত সেলটার ডিভিশনের দরকার আছে ততক্ষণ পর্যন্ত। এই তো সেই ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, কতক্ষণ ডিভিশন করতে যাবে না, যতক্ষণ দরকার আছে। আচ্ছা, কতক্ষণ দরকার আছে, সেটা হলো সেটা হলো সেল ডিভিশনের অনেক কারণ আছে। যেটা বলতে চাইছো, সেল ডিভিশনের অনেকগুলো কারণ আছে। সেটা নিউক্লিয় সাইটোপ্লাজমের রেশিও মেনটেন করা, হ্যাঁ, প্লাজমা মেমব্রেনের সঙ্গে নিউক্লিয় পর্দা যে রেশিও সেটা মেনটেন করা, ঠিক আছে, জিন কন্ট্রোল হয় মানে জেন আছে তাই মিউটেশন হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন কারণপত্র ছিল, আমরা 11-এ পড়েছিলাম। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো না। আমরা বলতে চাইছি যে একটা সেল ডিভাইড করবে ততক্ষণ যতক্ষণ তার ডিভিশনের প্রয়োজন আছে। তার মানেটা কি? মানেটা হলো যে নর্মাল সেলের ক্ষেত্রে না কিছু ক্যারেক্টার আছে, কিছু ফিচার্স আছে। যে ফিচার্স এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিচার্স হলো যে যতক্ষণ না গায়ে গায়ে গা ঠেকছে ততক্ষণ আমরা ডিভিশন করে যাবো। গায়ে গায়ে গা ঠেকে গেলে আর হবে না। এটা হলো কন্ট্রোল, যেখানে ক্যান্সারের ক্ষেত্রে হয় না, এই কন্ট্রোলটা থাকে না, তখন উপর উপরে ঘাড়ে ঘাড়ে চেপে পড়ে। তো ইরেগুলার সেল ডিভিশন হয়। মানে আছে যে একটা জাইগোট থেকে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বডি ফর্ম করাতে পারছে, জেনেটিক্যালি রেগুলেটেড, যতক্ষণ না ফর্ম করাতে পারছে ততক্ষণ সে ডিভিশন করে যাবে। সেই ডিভিশন হওয়ার পর কিন্তু সে বন্ধ হয়ে যাবে, কিছু এক্সেপশনাল জায়গা ছাড়া। মানুষের কথা বলছি, কিছু এক্সেপশনাল জায়গা ছাড়া। যেমন সারা জীবন ধরে সেল ডিভিশন করেই যাবে বোন ম্যারোতে, মৃত্যু দিন পর্যন্ত করে গেছে। কারণ আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট সারা জীবন লেগেছে, মৃত্যুর দিন পর্যন্ত লেগেছে। তাহলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা যেখান থেকে তৈরি হয় তার নাম বোন ম্যারো বা অস্থিমজ্জা। সেই অস্থিমজ্জায় সারা জীবন ধরে সেল ডিভিশন করিয়ে গেছে, কোনো ব্রেক নাই। ওকে, এই প্রথম একটা জায়গা। আবার কিছু জায়গা রয়েছে যেখানে সেল ডিভিশন করাই নাই কোনোদিন, যেমন নার্ভ সেল, নার্ভ সেলে সেল ডিভিশন করাই না। আর বাকি জায়গাগুলো রয়েছে শরীরের যেখানে অকেশনালি করায়, যদি প্রয়োজন হয়। তাহলে এখানে আমার স্কিনে আপাতত কোনো ছেঁড়া করা কিছু নাই, করাবে না ডিভিশন। এখন দেখা গেল যে থেকে পড়ে গিয়ে রাস্তায় ছাল চামড়া গুটিয়ে দিল। এখন সেই রিজিয়নের জায়গা জুড়ে যত সেল, লক্ষ লক্ষ সেল ক্ষতিগ্রস্ত হলো, মরে গেল, তাদের আশেপাশে জীবিত সেলরা সবাই মিলে চেষ্টা করবো জায়গাটাকে ভরাট করতে। এখন ক্ষত কেমন আছে তার উপর ডিপেন্ড করছে রিপেয়ারিং কতদিন হবে, আদৌ হবে কিনা, কতটা হবে, খাল হয়ে থেকে যাবে কিনা, সে তো ডিপেন্ড করছে যে ছাল চামড়া উঠলো না মাংস পর্যন্ত উঠে নিয়ে পালিয়ে গেল। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে যদি সেল ডিভিশনের গল্প আমরা নর্মালি বুঝতে চাই, তাহলে 24 ঘন্টায় মানুষের সেল একবার ডিভাইড করে। তার মানে আজকে হিসাব মতো যদি তুমি নর্মালি ভাবতে চাও, তাহলে আজকে যা সেল আছে কালকে তা ডাবল হবে, কিন্তু এমন তো হয় না। তাহলে আজকে ওজন আমার 65 কিলো হলে কালকে আমার ওজন 130 কিলো, তাহলে তারপর দিনে 24 ঘন্টা পর আমার ওজন 260 কিলো, এমন তো হয় না, আমরা ভালোই জানি। তার মানে সেল রেগুলারলি ডিভাইড করে না। ক্লিয়ার? এখন এই যে ছকটা পড়ানো হয়, এই ছকটা তখনই পড়ানো হয় যখন এই সেলগুলো ড্যামেজ হলো।
তার আশেপাশে সেলগুলো সেল ডিভিশনে লেগে গেল, তখনই কিন্তু এই সাইকেলের কথা আসছে। না হলে কিন্তু এই সাইকেলের কথাটি প্রযোজ্য নয় নর্মাল সেলের জন্য। বোঝা গেল? বেসিক ব্যাপারগুলো বুঝবে। তাহলে যখন প্রয়োজন অনুভব করেছে তখনই কিন্তু সেই G1S G2 আর M এর কথা আসছে, G1S G2 আর M এর কথা আসছে। যেখানে 23 ঘন্টা জুড়ে চলে ইন্টারফেজ, আর মাত্র 1 ঘন্টার একটা ডিভিশনাল ফেজ। মানে 23 ঘন্টা ধরে প্রিপারেশন নেই, আর 1 ঘন্টায় সেল ডিভিশনটাকে কমপ্লিট করে ফেলে। মশা মারতে কামান দাগা। বোঝা গেল? আবারও বলছি, যে এই সেলটা ডিভাইড করছে না, তাহলে কি করছে? সেটা হলো এখন আপাতত টেম্পোরারি রেস্টিং ফেজে বসে আছে। যদি প্রয়োজন হয় কখনো ঢুকবে আবার এই দশায়। মানে যতক্ষণ না পর্যন্ত এগুলো দরকার আছে ততক্ষণ G0-তে আছে। সব দেহের ম্যাক্সিমাম সেল G0-তে বসে আছে। করবো না এমন নয়, প্রয়োজন বোধ হলে করবো। এখন যখন ছিঁড়ে গেল তখন ওটা G0 থেকে G1-এ ঢুকে গেল, দিয়ে শুরু করে দিল 24 ঘন্টা সেল সাইকেল। তাহলে রেগুলারলি কোনো সেলে 24 ঘন্টা সেল সাইকেলকে মাথায় রাখবো না, তাহলে আমাদের কনসেপ্টটা পুরো গন্ডগোল হয়ে যাবে। আমরা এটা বুঝে নেবো ভালো করে, যে এই সেল সাইকেলটা তখনই চলে যখন সেল ডিভিশন করার প্রয়োজন হয়, না হলে দরকার নেই। ক্লিয়ার? এইবার এবার বিষয় হলো এই সেল সাইকেলে কি ঘটনা ঘটে সেগুলো সেগুলো যদি ভালো করে বুঝি, তাহলে আমি নেক্সট চ্যাপ্টার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স ভালো করে বুঝতে পারবো। দরকার আছে, এগুলো রিলেটেড বিষয়। দেখো আমরা বারবার পড়িয়ে এসেছি 11-এ, যখন সেল ডিভিশন পড়াই আমরা, তখন আমরা বারবার বলেছি যে সেলের ক্ষেত্রে দুটো জায়গা রয়েছে। একটা হলো ইন্টারফেজ, মানে G1S আর G2, G1S প্লাস G2 মিলে ইন্টারফেজ। আর একটা রয়েছে ডিভিশনাল ফেজ। ডিভিশনাল ফেজ, তাই তো? ছোট লিখতে বারণ করেছিল আমার, অনেক পরে পরে মনে পড়ে একবার করে। হ্যাঁ, যাই হোক, তাহলে ইন্টারফেজে থাকে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস, আর সেটাই ডিভিশনাল ফেজের ক্রোমোসোম। মানে যাহাই নিউক্লিয়াস তাহাই ক্রোমোসোম, কিন্তু দুটো স্টেজ মাত্র। গোটা ইন্টারফেজ দশায় থাকে নিউক্লিয়াস, আর সেটা ডিভিশনাল ফেজে গিয়ে হয়ে যায় ক্রোমোসোম। সেই ক্রোমোসোম খুলে আবার নিউক্লিয়াস, আর সেই নিউক্লিয়াস আবার হিস্টোন, নন হিস্টোন, প্রোটিন এবং আরএনএ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের সঙ্গে জুড়ে ক্রোমোসো কনডেন্সড হয়ে তৈরি করে ক্রোমোসোম। এখন প্রশ্ন হলো নিউক্লিয়াসই বা কেন থাকে, আর ক্রোমোসোমই বা কেন থাকে? অথবা কোশ্চেন এমন হতে পারে যে নিউক্লিয়াসের ক্রোমোসোম হওয়ার কি দরকার, আর ক্রোমোসোমের নিউক্লিয়াস হওয়ার কি দরকার? বোঝা গেল? একদম বেসিক জিনিস। এই কনসেপ্ট গুলো যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেনেটিক্স বুঝতে পারবে না তুমি। দেখো, একটা সেলের মধ্যে যখন আমরা নিউক্লিয়াস থাকার কথা বলছি, তখন নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেনটা আছে কেন? কারণ সাইটোপ্লাজমের মধ্যে একটি এনজাইম আছে যার নাম নিউক্লিয়েজ, যারা নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করে। এর ভেতরে আমরা বলেছিলাম আমরা ক্রমাগত হিজিবিজি করব না, হিজিবিজি করব কিন্তু কেটে কুটে হিজিবিজি করব, কারণ প্রত্যেকটা হিজিবিজি থেকে একটা করে ক্রোমোসোম হয়। আর সেই জন্য যদি মানুষের ক্ষেত্রে 2n=46 ধরে আমরা আলোচনা করি, তাহলে ভিতরে হিজিবিজিটা 46 হবে, এই হিজিবিজি সংখ্যাটা হবে 46। বোঝা গেল? তার মানে হলো এই যে ক্রোমাটিন ফাইবার, যা অ্যাকচুয়ালি ডিএনএ, সেই ডিএনএ থেকে ক্রোমোসোম হবে, আর ক্রোমোসোম খুলে গিয়ে আবার এটা হবে। তাই তো? আমরা ক্রোমোসোম পড়ানোর সময় একই কথা বলবো আবার, কারণ এখানে NOR রিজিয়ান আসবে, তখন বলবো নিউক্লিয়াস লাস্ট থেকে এগুলো তৈরি হয়েছে। তো 11 যত বুঝে রেখেছো তো ভালো, নাহলে এখন শুনতে হবে, বুঝতে হবে, আর যদি না বোঝো তাহলে জেনেটিক্স বোঝাও, ইনকমপ্লিট থেকে যাবে। তাহলে আবার বলছি যে এখানে যে ক্রোমাটিন ফাইবার রয়েছে, সেই ক্রোমাটিন ফাইবার অ্যাকচুয়ালি ডিএনএ। এই ডিএনএ সঙ্গে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, সঙ্গে আরএনএ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যাবতীয় বিষয়গুলো জড়িয়ে পেঁচিয়ে আরো ঘনীভূত হয়ে তৈরি করে ক্রোমোসোম। এখন প্রশ্ন হলো
যে নিউক্লিয়াস তো ভালোই ছিল, তাহলে ক্রোমোজোম হওয়ার কি দরকার হলো? দুটো কারণের জন্য ক্রোমোজোম হতে হয়। একটা হলো যে পুরোপুরি ভাবে ভাগ হওয়ার জন্য। ভাগ হওয়াটা পুরোপুরি, কারণ কি বলছি, ধরো এক নম্বর, ধরো ক্রোমাটিন ফাইবারটা যার জন্য ক্রোমোজোম হবে এক নম্বর ক্রোমোজোম, সেই ক্রোমাটিন ফাইবার ধরো এখানে আছে, আর এক নম্বর ধরো এখানে আছে, দুটো করে থাকবে। এই দুটো করে কখন হলো? এখানে এস পেজে ছিল একটা, হলো দুটো, কন্টেন্টটা 2C to 4C। তাহলে ধরো 2 নম্বর এখানে আছে, তার 2 নম্বর ধরো এখানে আছে। আরো বড় করলে বুঝতে পারবে যে ছড়িয়েছি। আর তোমাকে যদি বলা হয় এখানে নিউক্লিয়াসটা ভাগ করো সমান দুভাগে, ইম্পসিবল। ভাগ করবো কি করে? কারণ এক তো এখানে, তার এক এখানে, দুই এখানে, কোন দিকে ভাগ করবো? কোনো দিকেই সমান 23টা করে ক্রোমোজোম যাবে না। আর সেটার জন্যই হয় ক্রোমোজোম, যেখানে সমান দুভাগে ভাগ করা সম্ভব হয়, যেখানে সমান দুভাগে ভাগ করা সম্ভব হয়। কারণ এই হলো সেই ক্রোমাটিন ফাইবার যারা এখানে সুতোর মতো এসে হাজির হয়েছে, তাই তো? আর যেখানে মাঝ বরাবর গেলেই আমরা সমান দুভাগে ভাগ করতে পারবো। তাহলে এটা একটা কারণ যার জন্য নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম হয়। সেকেন্ড কারণ, পরবর্তী নিউক্লিয়ার স্টেজে কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? মানে ডমিনেন্ট না রিসেসিভ? বলছি এখানে ক্রোমোজোম হলো, তাহলে এই তো আমরা পড়ছি মেন্ডেলিজম, তার পরবর্তী অংশগুলো, তাহলে এখানে ডমিনেন্ট রিসেসিভ এর ব্যাপার আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে সেটাই ঠিক হবে যে এর পরে কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আর সেটার জন্যই ক্রোমোজোমে আসার একবার, মানে সেটা আরেকটা কারণ ক্রোমোজোমে আসার ক্ষেত্রে। নিউক্লিয়াস থেকে ক্রোমোজোমে আসার দুটো কারণ। একটা কারণ হলো সমান দুভাগে ভাগ হওয়া, আর একটা কারণ হলো ডমিনেন্ট রিসেসিভনেস প্রকাশ পাওয়া। এই দুটো কারণের জন্য ক্রোমোজোমে আসা। তাহলে ক্রোমোজোমে যখনই এসে গেল, সব ঠিক হয়ে গেল, আর ভাগটাও হয়ে গেল, তো গল্প যখন শেষই হয়ে গেল, তখন আর ক্রোমোজোমে থেকে কি হবে? তখন খুলে আবার নিউক্লিয়াসে চলে আসবে। তাহলে ক্রোমোজোমে যাওয়ার কারণ শুনতে পেলাম দুটো, নিউক্লিয়াস আসার কি দরকার? 23 ঘন্টা ধরে নিউক্লিয়াসে থাকার চেষ্টা করছে, 23 ঘন্টা ধরে নিউক্লিয়াসে থাকার চেষ্টা করছে, এবং G0 দশায় 24 ঘন্টায় 24 ঘন্টায় নিউক্লিয়াস দশা থাকছে। তার মানে আমার এই সেলগুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর G0-তে বসে আছে। তার মানে ওর তো কোনো ক্রোমোজোমাল স্টেজই নেই, ওর তো সমানেই নিউক্লিয়ার স্টেজ। তাহলে কেন? কারণ এখানেই হয় জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেশন হয় মানে ডিএনএ থেকে এমআরএনএ, অ্যান্ড দেন প্রোটিন, অ্যান্ড দেন ক্যারেক্টার। তাহলে এই যে ক্যারেক্টার, এই পা থেকে মাথা পর্যন্ত যত ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে, সেই ক্যারেক্টার প্রকাশ পাওয়ার ক্ষেত্রে যে দশারই দরকার সেটা হলো নিউক্লিয়ার স্টেজ। এই নিউক্লিয়ার স্টেজে ক্যারেক্টারের বহিঃপ্রকাশ হয়, মানে ইন্টারফেজে ক্যারেক্টারের এক্সপ্রেশন হয়। তাহলে ক্যারেক্টার এক্সপ্রেশন, এই গোটা ঘটনাটি ঘটে ইন্টারফেস দশায়, মানে নিউক্লিয়ার দশায়। আর সেই জন্য নিউক্লিয়াস থাকতে হয়। কেন? দেখো, এখানে যত, আমি এগুলো সব বুঝলাম দিয়ে একটাকে একটাকে দেখাচ্ছি, হ্যাঁ। যত খোলামেলা ভাবে থাকতে পারবে, ধরো এরকম, এটা এখানে দেখালাম, এখানে আচ্ছা করে হিজিবিজি পাকিয়ে দিয়ে একটা দেখালাম, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যে রিজিয়নটা খুব লুজলি আছে, সেই রিজিয়নের ডিএনএ খুব স্পষ্টভাবে দেখা যাবে। তাহলে ওই রিজিয়ন দিয়ে যদি কোনো কেউ হেঁটে যেতে চায়, কি হেঁটে যাবে? এনজাইম। আর যার ফলে একটি এমআরএনএ প্রকাশ পাবে, একটি এমআরএনএ তৈরি হবে, আর সেই এমআরএনএ বহিঃপ্রকাশ করাবে, একটি প্রোটিন তৈরি করবে, যেটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার। এই অংশটা দেখেই বুঝতে পারছি যে মানে মিশন ইম্পসিবল এরকম হয়ে যাবে আর কি, মানে যাওয়া অসম্ভব প্রায়। তার মানে ওই জায়গাটা বহিঃপ্রকাশ করতে পারছে না, ভালো করে বুঝবে, ওই জায়গাটা বহিঃপ্রকাশ করতে পারছে না। তাহলে একটা একটা সেলের ক্ষেত্রে যখন নিউক্লিয়ার স্টেজে থাকার চেষ্টা করছে, তখন তার প্রধান উদ্দেশ্যই হবে যত লুজলি থাকা যায়, যত লুজলি থাকা যায়, তাহলে ক্যারেক্টার বহিঃপ্রকাশ হবে। কারণ যত লুজ থাকবে, বুঝতে পারছো না, যত লুজ থাকবে, এর উপর দিয়ে ধরো একটা এনজাইমকে হাঁটালাম, তাহলে সেই এনজাইমটা হাঁটলো 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 হাঁটলো, এইখানে গিয়ে তো আটকে যাবে না, আবারও এই জায়গা থেকে যদি শুরু করায়, তাহলে এই জায়গা পর্যন্ত আরামসে যাবে। তাহলে এই জায়গায় যে জিনগুলো আছে তার বহিঃপ্রকাশ খুব সহজ হবে, কারণ ডিএনএ থেকে এমআরএনএ হবে, সেই এমআরএনএ বাইরে বেরিয়ে আসবে, রাইবোজোমের কাছে আসবে, প্রোটিন তৈরি হবে, প্রোটিন মানে একটা ক্যারেক্টার। নিউক্লিয়াসে বেশি লুজ থাকলে ভালো, কারণ জিন এক্সপ্রেশন করতে পারবে। তাহলে নিউক্লিয়াসে
তাহলে বিষয়টা হলো একটা নিউক্লিয়ার স্টেজ। নিউক্লিয়ার স্টেজে কি হবে ভালো করে বুঝবে, একদম ডিপে গিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো যত একবার বুঝে নেবে তত তোমার জেনেটিক্স প্লাস ওখানে সেল ডিভিশন সব বুঝতে পারবে। তাহলে নিউক্লিয়ার স্টেজে যত লুজ আছে তত সেই হিসাব মতো সেটা ভালো, মানে ইউ। এবং অবভিয়াসলি ক্রোমাটিন, এটার উপর নির্ভর করছে এর পরবর্তী যে জায়গাগুলো রয়েছে ক্রোমোজোমের স্ট্রাকচার, এবং তারপরে জায়ান্ট ক্রোমোজোম মানে ল্যাম্ব্রাস, ক্রোমাটিন, এই সমস্ত যত জায়গাগুলো আছে পরবর্তীতে, তা সবকিছু নির্ভর করছে এটা বোঝার উপর। ঠিক আছে? যত টাইট থাকবে, যত টাইট থাকবে তার মানে সেটা প্রকাশ পাচ্ছে না, আর সেটাকে আমরা হেটারো বলে প্রকাশ করি, হেটারোক্রোমাটিন। তাই নিউক্লিয়ার স্টেজে যত লুজ তত ভালো, যত টাইটলি অ্যারেঞ্জ করে আছে তত খারাপ। মানে সেই অর্থে খারাপ বলতে চাইছি, তার কারণ যেহেতু এক্সপ্রেস করতে পারছে না। তাহলে একটা প্রাণীর ক্ষেত্রে, একটা জীবের ক্ষেত্রে, প্রাণী না একটা জীবের ক্ষেত্রে তার ক্যারেক্টারের বহিঃপ্রকাশ করাটাই তো আসল উদ্দেশ্য, না ভাঙাটা আসল উদ্দেশ্য? ভাঙাটা তো প্রয়োজন অনুপাতে, বিভাজনটা তো প্রয়োজন অনুপাতে। আর সেই জন্য দেখো 23 ঘন্টার 1 ঘন্টা, আর জি জিরোতে 24 তো 24 ঘন্টায়। না তো ক্রোমোজোমই থাকতে পারতো, না তো উল্টোটাও হতে পারতো যে ক্রোমোজোমই ম্যাক্সিমাম সময় থাকে বা প্রয়োজনে নিউক্লিয়াস ফেজে আছে, নিউক্লিয়ার ফেজে আছে, তা তো হয় না। ও নিউক্লিয়ার ফেজেই থাকে এবং ওটাই থাকতে চায়। সমস্ত অর্গানিজমে প্রয়োজনের জন্য একবার ক্রোমোজোমে যায়, ক্রোমোজোম দশায় যায় ভাগ হতে, আর কে এক্সপ্রেশন করাবে নেক্সট পরবর্তী, মানে কে লিডারশিপটা নেবে আর কি, সেটা ঠিক করতে যায়। ও ঠিক হয়ে গেলেই পরে আবার চলবে নর্মাল ব্যাপার। বুঝতে পেরেছি আমি? তাহলে যত, বুঝে গেছি নিউক্লিয়ার স্টেজ, আর বলছি না। এইবার ক্রোমোজোমাল স্টেজ। ক্রোমোজোমাল স্টেজে কি হবে সেটা হলো, দেখো এটাই তো, দেখো আমি, দেখো এটাই হিস্টোন নন হিস্টোন প্রোটিন বাইন্ড করলো, দিয়ে তার সঙ্গে আরএনএ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সব বাইন্ড করলো, দিয়ে এই জিনিসটাই আলটিমেট ঘুরিয়ে পেঁচিয়ে হয়ে গেল ক্রোমোজোম। এবং আমরা দেখবো পরের দিন দেখাবো ক্রোমোজোমের ক্ষেত্রে, এই ক্রোমোজোমটা যখন তৈরি হলো তখন আর নিউক্লিয়েজের ভয় নাই, কারণ হিস্টোন প্রোটিন সাথে যাচ্ছে। আর তখনই নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস সঙ্গে নিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি সব ডিসঅ্যাপিয়ার করে যায়। তার মানে তখন নিউক্লিয়াস চলে এলো একদম সাইটোপ্লাজমের মধ্যে। এই তো হয় ঘটনাটা। তাহলে এখন ক্রোমোজোম কার কার সাহসে বেরিয়ে এসছে সাইটোপ্লাজমে? সেটা হিস্টোন প্রোটিনের হিস্টোন প্রোটিন এর সাহায্যে, মানে হিস্টোন প্রোটিনের সঙ্গে আছে, সেই সেই সাহসে ও সাইটোপ্লাজমের মধ্যে বেরিয়ে আসছে, কারণ নিউক্লিয়াস অ্যাক্টিভিটি এখন আর কাজ করবে না। বোঝা গেল? মাত্র একটা মাত্র দশায়, খুব অল্পক্ষণের জন্য আমরা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমকে দেখতে পাবো, নালে কখনো আমরা নিউক্লিয়াস আর ক্রোমোজোমকে একসঙ্গে দেখতে পাবো না। কারণ বলছি, নিউক্লিয়াস আর ক্রোমোজোম একই জিনিস, একই জিনিস, দুটো অল্টারনেটিভ স্টেজ মাত্র। কখন দেখতে পাবো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম? যখন ক্রোমোজোম ফর্ম করে গেছে কিন্তু এখনো নিউক্লিয় পর্দা যেতে পারেনি, আর সেটা হয় লেট প্রোফেজে। লেট প্রোফেজে হয় এই ঘটনাটি, যখন ক্রোমোজোম তো তৈরি হয়ে গেছে, মানে প্যাকেজিং, যেমন আমাদের পরবর্তী পড়ার বিষয়, পরের দিন পড়াবো ডিএনএ প্যাকেজিং। 11 হয়েছিল, আবার 12 হবে। ডিএনএ প্যাকেজিং পরীক্ষায় আসে 3 নম্বরের কোশ্চেন। ডিএনএ প্যাকেজিং হয় প্রোফেজে, আমরা জানি শুরু হয়, স্পাইরালাইজেশন বলা হয়। সেই ডিএনএ প্যাকেজিং শুরু হবে, শেষ হবে লেট প্রোফেজে, তখন শেষ হয়ে গেছে, কিন্তু তখনও নিউক্লিয় পর্দা ডিসঅ্যাপিয়ার করেনি। সেইটুকু সময় লাকিলি আমরা দেখতে পেতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, তাছাড়া আমরা দেখতে পাবো না। বোঝা গেল কি বললাম? তাহলে ক্রোমোজোম তৈরি হয়ে গেল, তাহলে ক্রোমোজোম তৈরি হয়ে গেলেই সাইটোপ্লাজমের মধ্যে চলে এলো, ওভারঅল সাইটোপ্লাজমে চলে এলো, তারপরে মাঝে আসবে, ভাগ হবে, এটা ওটা সেটা, আমাদের ওগুলো বিষয় না। আমাদের বিষয় হলো দুটো স্টেজের অল্টারনেটিভ বিষয়টা বোঝা। তাহলে যদি স্পাইরালাইজেশনটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে হিসাব মতো আমি বলবো না, যত বেশি ভালো স্পাইরালাইজেশন হবে তত ভালো। বলছি এখানে জটিলতা বাড়ানোই যদি ভালো হয়, তাহলে যত ভালো জটিল হবে তত আমি সেখানে বলবো ইউ। মানে সেখানে ঠিক উল্টোটা, টাইটলি যদি অ্যারেঞ্জ করে তাহলে তাকে তখন ইউ বলবো। ক্রোমোজোমের ক্ষেত্রে আমি চাইছি প্যাকেজিং ভালো হোক,
তাহলে যদি ভালো প্যাকেজিং হয়, তার মানে কি দাঁড়ালো, যে সেখানে স্পাইরালাইজেশন ভালো হলো, ডিএনএ হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন হিজি বিজি করে আচ্ছা করে স্পাইরালাইজেশন করেছে। আর যত বেশি স্পাইরালাইজেশন হবে তত ভালো। তাহলে সেক্ষেত্রে সেটাই হবে ইউ ক্রোমাটিন। ঠিক উল্টোটা, যদি এখানে লুজ হয় বরং সেটা ভালো নয়, তার মানে সেটা ইনঅ্যাক্টিভ। ভালো নয় মানে এসব, দেখো আমি মুখের কথা বলছি ভালো নয় খারাপ, এরকম নয় কিন্তু। মানে আমরা বলতে চাইছি ইউ মানে হলো অ্যাক্টিভ আর হেটেরো মানে ইনঅ্যাক্টিভ। এখানেও তাই, ইউ মানে অ্যাক্টিভ আর হেটেরো মানে ইনঅ্যাক্টিভ। মানে ভালো আর খারাপের কোনো প্রশ্ন আসছে না এখানে, এখানে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ যদি হয় তাহলে সেই অর্থে আমি উল্টো দিকে খারাপ বলতেই পারি পরোক্ষভাবে, আর সেই বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হবে না, তাই না? তাহলে দেখো ভালো করে আবার বলছি, নিউক্লিয়ার স্টেজে আমি চাইছি লুজ থাকুক, আর লুজ থাকাটা ভালো, কারণ জিন এক্সপ্রেশন হবে। আর সেই জন্যই আমরা নিউক্লিয়ার স্টেজে যে অংশগুলো লুজ আছে তাদেরকে আমরা ইউক্রোমাটিন বলতে পারি। ঠিক উল্টোটা, যারা টাইট আছে তারা হেটেরো হয়ে গেল। কিন্তু ঠিক উল্টো জিনিসটা হলো ক্রোমোসোমাল স্টেজে, যে আমি চাইছি যত বেশি স্পাইরালাইজেশন হবে তত ভালো, তাহলে যত টাইট হবে তত সেক্ষেত্রে ইউক্রোমাটিন, আর যত লুজলি অ্যাটেন্স থাকবে তত সেক্ষেত্রে হেটেরোক্রোমাটিন। বোঝা গেল? এইবার শেষ মেসেজে রঙের কথা। নাহলে ছেলেদেরকে এমনি যদি জিজ্ঞাসা করা ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন কি, প্রথমেই রং নিয়ে আলোচনা করে দেবে। এই দশায় এই ডিপ কালার হয়, ওই দশায় লাইট কালার হয়, লাইট কালার ডিপ হয়, লাইট ডিপ করতে করতে সব একাকার হয়ে যায়। যদি এই কনসেপ্ট যদি মাথার মধ্যে থাকে, ডিপ লাইটের কোনো কনফিউশনের কোনো প্রশ্নই ওঠে না। যদি রং করা হয়, দেখো যদি রং করা হয়, যেটা লুজ আছে সেটা হালকা রং নেবে, যেটা টাইট আছে সেটা ডিপ রং নেবে। ক্রোমোজোমে যেটা টাইট আছে সেটা ডিপ রং নেবে, আর যেটা লুজ হালকা রং নেবে। তার মানে যদি ডিএনএ কে রং করা হয় বা ক্রোমাটিন ফাইবার কে রং করা হয়, তাহলে ইউক্রোমাটিন গুলো হালকা কালার যেগুলো নিচে সেগুলো ইউক্রোমাটিন হবে, আর যেগুলো ডিপ কালার নিচে সেটা হেটেরোক্রোমাটিন হবে। এখানে ঠিক উল্টো, যেটা ডিপ কালার নিচে সেটা হেটেরোক্রোমাটিন হবে, সরি ইউক্রোমাটিন হবে। আর যেটা লুজ নিয়েছে, মানে রং কম নিয়েছে, সেটা হেটেরোক্রোমাটিন হবে। এটা বুঝলে রংটা কোনো ব্যাপারই নয়, রং তো মাথায় আছে, দিয়ে দেবে যেখানে ইচ্ছা। বোঝা গেল? মনে নয় মাথায়, মনে নাই রং, মাথায় রং আছে। এটা বুঝে গেলে রং প্রয়োজন মতো দিয়ে দেবে, ওটা মনে রাখার দরকার পড়ে না। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে নিউক্লিয়ার স্টেজে থাকতে চাইছে, যেমন আমরা এখানে লিখে রেখেছি দুটো কারণের জন্য, কারণ লিখেনি, দুটো কারণের জন্য পয়েন্টটা লিখে রেখেছি যে ক্রোমোজোম হতে চায় আর নিউক্লিয়াস হতে চায়, কারণ গোটা এক্সপ্রেশনই তো তার উপর নির্ভর করছে। তাহলে নিউক্লিয়ার দশা যত বেশিক্ষণ ধরে থাকবে তত জিন এক্সপ্রেশন হবে, আর সেটাই তো হচ্ছে। জি জিরোতে সর্বক্ষণের জন্য নিউক্লিয়াস, ইভেন সেল সাইকেল চলাকালীন 23 ঘন্টা নিউক্লিয়াস, 1 ঘন্টা মাত্র ক্রোমোজোম। সেই ক্রোমোজোম যখন আছে তখন জিন এক্সপ্রেশন হয় না, ওইটুকু টাইম জিন এক্সপ্রেশন হয় না, বাকি 23 ঘন্টায় জিন এক্সপ্রেশন করতে ব্যস্ত। ক্লিয়ার? এবার চলে আসি এইখানে ক্রোমোজোমাল থিওরি। সাটন ও বোভারির দেওয়া এসব তো কথা নয়। সাটন ও বোভারির দেওয়া ক্রোমোজোমাল থিওরির মেন কথা কি, জিন আর ক্রোমোজোম হলো প্যারালাল বা সমান্তরাল। সব বুঝে গেছি, আর কিছু বোঝা না, 1 মিনিট লাগে। থিওরিটা বোঝাতে 1 মিনিট লাগবে, কারণ এই যা বললাম এটাই থিওরি। কিরকম বলছে, সেই অর্থে যাহাই জিন তাহাই ক্রোমোজোম, এটা বলতে চাইছে। তোমার পরীক্ষা কেমন আসবে, পরীক্ষায় আসবে এরকম যে জিন ও ক্রোমোজোম পরস্পর সমান্তরাল, ব্যাখ্যা করো। মানে কোট আনকোট আসবে জিন ও ক্রোমোজোম পরস্পর সমান্তরাল, দিলে কেউ ব্যাখ্যা করো। প্রচুর আছে, ভালো আছে কোশ্চেনটা। সাটন বোভারির নাম করে আরম্ভ করে দেবে, দুর্গা দুর্গা করে যেমন যাত্রা করে। বোঝা গেল কি? দেখো বিষয়টা এটাই, যে দেখো এখানে বলছি, এটা যদি নিউক্লিয়াস হয় আর যদি ক্রোমাটিন হয়, তাহলে এখানে যেটা জিন সেটাই তো ঘুরি, আর বেশিক্ষণ লাগবে না। বলছি এখানে যেটা জিন সেটাই তো ঘুরিয়ে পেয়েছে হিস্টোন সব এটা, তাহলে যাহা জিন তাহা ক্রোমোজোম নয়, তাই তো ক্রোমোজোম। বলছে জিনের দুটো রূপভেদ আছে, ক্রোমোজোমের দুটো রূপভেদ আছে, মানে হোমোলোগাস ক্রোমোজোম। জিনের ক্ষেত্রে ডমিনেন্ট রিসেসিভনেস এর কেস আছে, এখানেও আছে। ওই সবই আর কি, ওই হিজিবিজি করে আর কি। মানে তোমাকে আলটিমেট পড়তে হবে যে জায়গাটা, সেটা হলো পেজ নাম্বার 241, এবং এটা 241 পাতায় যে দিক থেকে জিন ও ক্রোমোজোম পরস্পর সমান্তরাল সেগুলি হলো, ব্যাস। ওই আগের অত ইতিহাস পড়ার দরকার নেই, আগে যে সমস্ত বিষয়বস্তু বলে গেছে এগুলো পড়ার দরকার নাই। 241 পাতায় লেখা আছে, যেখানে হাফ জায়গা থেকে মানে মোটামুটি হাফ পেজের হাফে চলে এসো, দিয়ে লেখা আছে বোল্ডে,
যে সমস্ত দিক থেকে জিন ও ক্রোমোজোম পরস্পর সমান্তরাল সেগুলি হলো, হয়তো এরকমই লেখা আছে কিছু, দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে, ওইগুলো করতে হবে। এবং নোট তো আমি দেবোই। হ্যাঁ, তো এখানে বসে আজকেই দিয়ে দিচ্ছি নোটটা, হ্যাঁ, নাহলে মনে থাকবে না, ভুলে যাবো। তো সেক্ষেত্রে বিষয়টা হলো এরকমই, আমি যা যা এখানে বললাম সেইগুলি সংক্ষেপে 1 2 3 4 করে পয়েন্ট করে করা আছে। বোঝা গেল? তাহলে সাটন ও বোভারির দেওয়া ক্রোমোজোমাল থিওরি আমরা বুঝতে পারলাম, বাড়ি গিয়ে বুঝতে পারবে যে এখানে যা বলেছিলাম সেগুলি মাথায় আছে। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিনে আমরা ক্রোমোজোম, ক্রোমোজোম রিলেটেড যা সমস্ত বিষয়বস্তু আছে, ডিএনএ প্যাকেজিং, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন আরেকবার, এবং সঙ্গে ল্যামডা, স্পরেডিন ক্রোমোজোম, ক্রোমোজোমকে শেষ করে দেবো। ঠিক আছে, চলো রাখলাম।